নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের গল্প প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে কুমার বিমলের অ্যাডভেঞ্চার গল্প অলৌকিক বিভীষিকা। আজকের গল্প পাঠে রয়েছি আমি নীলাঞ্জন। অন্যান্য চরিত্রে নির্মাল্য, মৈনাক, দীপঙ্কর, সুমিত, সূর্য, শুভঙ্কর ও দীপ্তিমান। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের কলমে কুমার বিমলের অ্যাডভেঞ্চার গল্প অলৌকিক বিভীষিকা। বঙ্গদেশ হচ্ছে একখানি সাপ্তাহিক পত্র, তাতে এই খবরটি বেরিয়েছে। সুন্দরবনের নিকট মানসপুর। মানসপুরকে একখানি বড়সড় গ্রাম বা ছোটোখাটো শহর বলা চলে, কারণ সেখানে প্রায় ৩,০০০ লোকের বসবাস। সম্প্রতি মানসপুরের বাসিন্দারা অত্যন্ত সন্ত্রস্ত হয়ে উঠেছে। প্রতি অমাবস্যার রাতে সেখানে এক অলৌকিক বিভীষিকার আবির্ভাব হয়। আসল ব্যাপারটা যে কি, কেউই সেটা আন্দাজ করতে পারছে না। পুলিশ প্রাণপণে তদন্ত করেও বিশেষ কিছু স্থির করতে পারেনি। গ্রামের চারিদিকে কড়া পাহারা বসানো হয়েছে। বন্দুকধারী সিপাহীরা সর্বদাই প্রস্তুত। তবুও প্রতি অমাবস্যার রাতে মানসপুর গ্রাম হতে একজন মানুষ অন্তর্হিত হয়। আজ ১ বছর ধরে এই অদ্ভুত কাণ্ড চলছে। গত ১২টি অমাবস্যার রাত্রে ১২ জন লোক অদৃশ্য হয়েছে। প্রতি দুর্ঘটনার রাত্রেই একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করা গিয়েছে। মানসপুর সুন্দরবনের কাছাকাছি হলেও তার ভিতরে এতদিন ব্যাঘ্রের উৎপাত বড় একটা ছিল না। কিন্তু দুর্ঘটনার আগেই এখন ঘটনাস্থলের চারিদিকে ঘন ঘন বাঘের চিৎকার শোনা যায়। ঠিক অমাবস্যার রাত্রি ছাড়া আর কোনোদিনই এই অদ্ভুত ব্যাঘ্রের সাড়া পাওয়া যায় না। এই ব্যাঘ্র যে কোথা থেকে আসে এবং কোথায় অদৃশ্য হয়, কেউই তা জানে না। আজ পর্যন্ত কেউই তাকে চোখে দেখেনি। আর একটা আশ্চর্য ব্যাপারই যে যারা অদৃশ্য হয়েছে তাদের মধ্যে একজনও পুরুষ নেই। প্রত্যেকেই স্ত্রীলোক এবং প্রত্যেকেরই গায়ে ছিল অনেক টাকার গয়না। পুলিশ প্রথমে স্থির করেছিল যে এ সমস্ত অনিষ্টের মূল হচ্ছে কোনো নরখাদক ব্যাঘ্র, কিন্তু নানা কারণে পুলিশের মনে এখন অন্যরকম সন্দেহের উদয় হয়েছে। সুন্দরবনের ভেতরে আছে ভুলু ডাকাতের আস্তানা। সে দলবল নিয়ে এই অঞ্চলে প্রায়ই অত্যাচার করে। অনেক চেষ্টা ও পুরস্কার ঘোষণা করেও পুলিশ আজ পর্যন্ত ভুলু ডাকাতকে গ্রেফতার করতে পারেনি। পুলিশের বিশ্বাস, মানসপুরের সমস্ত দুর্ঘটনার জন্য ওই ভুলু ডাকাতি দায়ী। কে যে দায়ী এবং কে যে দায়ী নয়, একথা আমরা জানি না বটে, কিন্তু এটা বেশ বোঝা যাচ্ছে যে মানসপুরের দুর্ঘটনার মধ্যে আশ্চর্য কোনো রহস্য লুকিয়ে আছে। আমরা ২০ শতাব্দীর মানুষ না হলে এসব ব্যাপারকে হয়তো ভুতুড়ে কাণ্ড বলে মনে করতাম। ডাকাত করে ডাকাতি, কিন্তু ঠিক অমাবস্যার রাত্রেই চোরের মতো তারা কেবল একজন স্ত্রীলোককে চুরি করে নিয়ে যাবে কেন? আর এই ব্যাঘ্র রহস্যটাই বা কি? এ কোন দেশি ব্যাঘ্র? এ কি পাজি পড়তে জানে? পাঁজি পুঁথি পড়ে ঠিক অমাবস্যার রাত্রে মানসপুরের আসরে গর্জন গান গাইতে আসে? কে সব প্রশ্নের উত্তর দেবে? খবরের কাগজখানা হাত থেকে নামিয়ে রেখে কুমার নিজের মনেই বলল, এ প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আমি। বঙ্গদেশের রিপোর্টার ঠিক আন্দাজ করছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, আশ্চর্য কোনো রহস্য। উপরি 12টি মেয়ে অদৃশ্য, অমাবস্যার রাত, অদ্ভুত বাঘের আবির্ভাব আর অন্তর্ধান, তার উপরে আবার ভুলু ডাকাতের দল। কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক বোঝা যাচ্ছে না, সমস্তই যেন অস্বাভাবিক কাণ্ড। এ সময় যদি বিমল কাছে থাকতো। কিন্তু আজ ৭-৮ দিন ধরে রামহরিকে নিয়ে সে যে কোথায় ডুব মেরে আছে, শিবের বাবাও বোধহয় তা জানেন না। একখানি পঞ্জিকা নিয়ে তাতে চোখ বুলিয়ে কুমার আবার ভাবতে লাগলো। পরশু আবার অমাবস্যার রাত আসবে। মানসপুর থেকে হয়তো আবার এক অবাগী নারী অদৃশ্য হবে। আমার যে এখনই সেখানে উড়ে যেতে ইচ্ছে হচ্ছে। এমন একটা অ্যাডভেঞ্চারের সুযোগ তো ছেড়ে দিলে চলবে না। বিমলের কপাল খারাপ, তাই নিজের দোষেই এবার সে ফাঁকে পড়ল।
বাঘা, বাঘা। বাঘা তখন ঘরের এক কোণে বসে এক পাল মাছির সঙ্গে ভীষণ যুদ্ধ করছিল। মাছিদের ইচ্ছা বাঘার গায়ের উপরে তারা মনের আনন্দে খেলা করে বেড়ায়, কিন্তু তার দেহটা যে মাছিদের বেড়াবার জায়গা হবে এটা ভাবতেও বাঘা রাগে পাগল হয়ে উঠেছিল। বড় বড় হা করে দাঁত মুখ খিচিয়ে সে একবার একাধিক মাছিকে গ্রাস করে ফেলছিল, কিন্তু মাছিরাও বিষম নাছোড়বান্দা। প্রাণের মায়া ছেড়ে ভন ভন করতে করতে বাঘার মাথা থেকে লেজের ডগা পর্যন্ত বারবার তারা ছেয়ে ফেলছিল। যে বাঘা আজ জলে স্থলে শূন্য মার্গে কত মানব দানব ও অদ্ভুত জীবের সঙ্গে যুদ্ধে বিজয়ী হয়েছে, বিমল ও কুমারের সঙ্গে যার নাম এই বাংলাদেশে বিখ্যাত, তুচ্ছ একদল মক্ষিকার আক্রমণ আজ তাকে কেমন কাবু করে ফেলেছে তা দেখলে শত্রুরও মায়া হবে। এমনি সময়ে কুমারের ডাক শুনে সে গা ও ল্যাজ ঝাড়তে ঝাড়তে তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। কুমার বলল, বাঘা, বিমলও নেই, রামহরিও নেই, খালি তুই আর আমি। অমাবস্যার রাত, বাঘের গর্জন, ডাকাতের দল, মানুষের পর মানুষ অদৃশ্য, শুনে কি তোর ভয় হচ্ছে? বাঘা কান খাড়া করে মনিবের সব কথা মন দিয়ে শুনল। কি বুঝলো জানি না, শুধু মুখ দিয়ে বেরিয়ে এলো, বাঘা, এ বড় জেসে ব্যাঘ্র নয়, বুঝেছ? এ তোমার চেয়েও চালাক। এ তিথি নক্ষত্র বিচার করে কাজ করে। এর সঙ্গে আমরা পাল্লা দিতে পারবো কি? তার উপরে আবার আছে ভুলু ডাকাতের দল, পুলিশও তাদের কাছে হার মেনেছে। খালি তোমাকে আর আমাকে তারা গ্রাহ্য করবে কি? বলেই বাঘা টপ করে মুখ ফিরিয়ে লেজের ডগা থেকে একটা মাছিকে ধরে গপ করে গিলে ফেলল। একখানা খাম ও চিঠির কাগজ বার করে কুমার লিখতে বসল। ভাই বিমল, একবার এক জায়গা থেকে দলে দলে মানুষ অন্তর্হিত হচ্ছিল শুনে সে ব্যাপারটা আমরা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেই কৌতূহলের ফলে বন্দী হয়ে আমাদের যেতে হয়েছিল পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে। এবারেও মানসপুরে মানুষের পর মানুষ, কিন্তু কেবল স্ত্রীলোক অদৃশ্য হচ্ছে। শুনেই আমার চড়ুকে পিঠ আবার সরসর করছে। আমি আর বাঘা তাই ঘটনাস্থলে চলল। জানি না এবারেও আমাদের পৃথিবী আবার ছাড়তে হবে কিনা। খবরের কাগজের রিপোর্টও এই খামের ভিতর দিলাম। এটা পড়লেই তুমি বুঝতে পারবে কেন আমি তোমাদের জন্য অপেক্ষা করতে পারলুম না। আসছে পরশু অমাবস্যা। আজ যাত্রা না করলে যথাসময়ে মানসপুরে গিয়ে পৌঁছতে পারবো না। বিমল, তোমার জন্য দুঃখ হচ্ছে। এবারে অ্যাডভেঞ্চারে তুমি বেচারি ফাঁকে পড়ে গেলে। কি আর করবে বলো? যদি প্রাণ নিয়ে ফিরি, আমার মুখে সমস্ত গল্প শুনো তখন। ইতি তোমার কুমার। পরদিন কুমার মানসপুরে গিয়ে হাজির হল। সেখানে তখন ভীষণ বিভীষিকার সৃষ্টি হয়েছে। আসছে কাল সেই অমাবস্যা আসছে, এবং সে অজানা শত্রু কাল আবার কোন পরিবারে গিয়ে হানা দেবে তা কেউ জানে না। সকলে এখন থেকেই প্রস্তুত হচ্ছে। ধনীরা বাড়ির চারিদিকে ডবল করে পাহারা বসাচ্ছে। সাধারণ গৃহস্থের কেউ কেউ সপরিবারে স্থানান্তরে পালাচ্ছে, এবং কেউ কেউ বাড়ির মেয়েদের গ্রামান্তরে পাঠিয়ে দিচ্ছে, কারণ এই অদ্ভুত শত্রুর দৃষ্টি কেবলমাত্র মেয়েদের দিকেই। শহরের যুবকরা নানা স্থানে পল্লী রক্ষা সমিতি গঠন করেছে, এবং কি করে এই আসন্ন বিপদ থেকে আত্মরক্ষা করা যায় তাই নিয়ে তাদের মধ্যে জল্পনা কল্পনা ও তর্কাতর্কির অন্ত নেই। চারিদিকে এখন থেকেই সরকারি চৌকিদারের সংখ্যা দ্বিগুণ বা তিনগুণ। কুমার আগে ঘুরে ঘুরে সমস্ত মানসপুরের অবস্থাটা ভালো করে দেখে নিল। অধিকাংশ স্থানেই একটি লোকের মূর্তি বারবার তার চোখে পড়ল। সে লোকটি খুব সপ্রতিভ ও ব্যস্তভাবে সর্বত্র ছোটাছুটি করে বেড়াচ্ছে, এবং কোন দিক দিয়ে বিপদ আসার সম্ভাবনা সে সম্বন্ধে পল্লী রক্ষা সমিতির যুবকগণকে নানান রকম পরামর্শ দিচ্ছে। একে ওকে জিজ্ঞাসা করে কুমার জানল তার নাম পটলবাবু। ধনী না হলেও গায়ের একজন হোমরা চমড়া মাতব্বর ব্যক্তি, এবং পল্লী রক্ষা সমিতির প্রধান পৃষ্ঠপোষক। কিন্তু পটলবাবুর চোখে কুমার এমন একটি বিশেষত্ব আবিষ্কার করল তা সে অন্য কোনো মানুষের চোখে দেখেনি। পটলবাবুর গায়ের রং মোষের মতো কালো, তার দেহখানি লম্বায় খুব খাটো, কিন্তু আড়ে বেজায় চওড়া, মাথায় ইস্পাতের মতো চকচকে টাক, কিন্তু
ঠোঁটের ওপরে ও গালে জানোয়ারের মতো বড় বড় চুল, যেন তিনি বিপুল দাড়িগোপের দ্বারা মাথার কেশের অভাবটা পূরণ করে নিতে চান। কিন্তু পটলবাবুর চেহারার মধ্যে আসল দ্রষ্টব্য হচ্ছে তার ওই চোখ দুটো। পটলবাবুর হাত পা খুব নড়ছে, তার মুখ অনবরত কথা কইছে, কিন্তু তার চোখ দুটো ঠিক যেন মরা মানুষের চোখ। শ্মশানের চিতার আগুনের ভিতর থেকে একটা মরা যেন দানয় পেয়ে জ্যান্ত হয়ে পৃথিবীর পানে মিটমিট করে তাকিয়ে দেখছে। পটলবাবুর চোখ দেখে এমনই একটা ভাব কুমারের মনকে নাড়া দিতে লাগলো। চারিদিক দেখে শুনে কুমার মানসপুর থানার ইন্সপেক্টর চন্দ্রবাবুর সন্ধানে চলল। কলকাতা থেকেই সে খবর পেয়েছিল যে চন্দ্রবাবুর জ্যেষ্ঠ পুত্র অশোক, আর অশোকের সঙ্গে স্কুল ও কলেজে একসঙ্গে অনেককাল সে পড়াশোনা করেছে। অশোক এখন কলকাতায়, কিন্তু এখানে আসবার আগে সেই বুদ্ধি করে অশোকের কাছ থেকে চন্দ্রবাবুর নামে নিজের একখানা পরিচয়পত্র আনাতে ভোলেনি। কারণ সে বুঝেছিল মানসপুরের রহস্য সমাধান করতে হলে চন্দ্রবাবুর কাছ থেকেই সব থেকে বেশি সাহায্য পাওয়ার সম্ভাবনা। থানায় গিয়ে সে নিজের পরিচয়পত্রখানি ভিতরে পাঠিয়ে দিল। অল্পক্ষণ পরেই তার ডাক এলো। চন্দ্রবাবু তখন টেবিলের সামনে বসে খবরের কাগজ পড়ছিলেন। তার বয়স হবে 55। বেশ লম্বা চওড়া বলিষ্ঠ গৌরবর্ণ মূর্তি, মুখখানি হাসিতে উজ্জ্বল, দেখলে পুরাতন পুলিশ কর্মচারী বলে মনে হয় না। কুমারকে দেখেই চন্দ্রবাবু তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে তার একখানি হাত ধরে বললেন, আরে আরে, তুমি অশোকের বন্ধু কুমার? এই বয়সে তুমি এত নাম কিনেছো? তোমার আর তোমার বন্ধু বিমলের অদ্ভুত সাহস আর বীরত্বের কথা শুনে আমি তোমাদের গোড়া ভক্ত হয়ে পড়েছি। এসো এসো, ভালো করে বসো। ওরে, একটু চা নিয়ে আয় রে। কুমার আসন গ্রহণ করলে চন্দ্রবাবু বললেন, তারপর হঠাৎ এখানে কি মনে করে? নতুন কোনো অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছো বুঝি? হ্যাঁ? কুমার হাসতে হাসতে বলল, আগে হ্যাঁ। চন্দ্রবাবু গম্ভীর হয়ে বললেন, ব্যাপারটা বড়ই রহস্যময়, বড়ই আশ্চর্য। জীবনে এমন সমস্যায় কখনো পড়িনি। কে বা কারা এরকমভাবে মেয়ে চুরি করে নিয়ে যাচ্ছে? বাঘ না ভাল্লুক না ডাকাতের দল? সবাই সাবধান হয়ে আছে, চারিদিকে কড়া পাহারা, কিন্তু তার ভিতর থেকেই 12টা মেয়ে চুরি হয়ে গেল। অথচ চোর ধরা তো দূরের কথা, টিকিটি পর্যন্ত কারোর চোখে পড়ল না। এও কি সম্ভব? হ্যাঁ, ব্যাপারটা যেরকম দাঁড়িয়েছে, আমার চাকরি বুঝি আর টেকে না। আসছে কাল অমাবস্যা, আমি সেজন্য যতটা সম্ভব প্রস্তুত হয়ে আছি। কাল একবার শেষ চেষ্টা করে দেখব, কিন্তু কালও যদি চোর ধরতে না পারি তাহলে আমার কপালে কি আছে জানি না। ওপরওয়ালা নিশ্চয়ই ভাববেন আমি একটি প্রকাণ্ড অপদার্থ। কুমার শুধল, অমাবস্যার রাতে ঠিক কোন সময়ে মেয়ে চুরি যায় তার কি কিছু স্থিরতা আছে? চন্দ্রবাবু বললেন, আসলে এ ব্যাপারের সবটাই আজগুবি, বুঝলে। বিংশ শতাব্দীর এই সভ্য বাঘটি শুধু পাঁজি পুঁথি পড়তেই শেখেনি, কাঁটায় কাঁটায় ঘড়ি ধরে কাজ করতেও শিখেছে। প্রতিবারেই ঠিক রাত দুপুরের সময় তার প্রথম চিৎকার শোনা যায়। কিন্তু এ বাঘটা কি সত্যি আসল বাঘ, না সবাইকে ভয় দেখিয়ে কাজ হাসিল করবার জন্য কোনো হরবোলা মানুষ অবিকল বাঘের ডাক নকল করে? সে সন্দেহ করবারও কোনো উপায় নেই। প্রতিবারেই বাঘের অগুন্তি পায়ের দাগ আমি নিজে পরীক্ষা করে দেখেছি। কুমারের চা এলো। চা পান করতে করতে নীরবে সে ভাবতে লাগলো। চন্দ্রবাবু এবার বললেন, রহস্যের উপরে আবার রহস্য। আজ দিন কয়েক হলো মানসপুরে কে একজন অচেনা লোক এসে বাসা বেঁধেছে। তাকে সর্বত্রই দেখা যায়, কিন্তু সে যে কে তা কেউ জানে না। লোকটার সমস্ত ব্যবহারই সন্দেহজনক। এখনকার মুরব্বী পটলবাবু বলেন নিশ্চয়ই সে ভুলু ডাকাতের চর। আপাতত ইচ্ছা থাকলেও আমরা তার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিতে পারছি না, কারণ এই মেয়ে চুরির হাঙ্গামের জন্য আমার আর কোনো দিকে তাকাবার অবসর নেই।
হবে তার উপরেও কড়া পাহারা রাখতে আমি ভুলিনি। কুমার বলল, লোকটার নাম কি? মোহনলাল বসু। শুনলুম সে কোথাকার নাকি জমিদার, এইখানে এসেছে বেড়াতে। যদিও এখানে সমুদ্রের হাওয়া বয়, কারণ খানিক তফাতেই সমুদ্র আছে, কিন্তু এটা কি আর বেড়াতে আসবার জায়গা, বিশেষ করে এই বিভীষিকার সময়। তারপর শুনলাম সে কাল গাঁয়ের অনেকের কাছে গল্প করে বেরিয়েছে যে তার নাকি নগদ অনেক হাজার টাকা আছে। এমন বোকা লোকের কথা কখনো শুনেছ? আশেপাশে প্রায়ই ভুলু ডাকাত হানা দিয়ে বেড়াচ্ছে। সেটা জেনেও এই কথাটা প্রকাশ করতে কি তার ভয় হলো না? ভুলু ডাকাতের কানে এতক্ষণে মোহনলালের টাকার কথা গিয়ে পৌঁছেছে। আর পটলবাবুর সন্দেহ যদি ভুল হয়, অর্থাৎ মোহনলাল যদি ভুলু ডাকাতের চর না হয়, তাহলে আসছে কাল অমাবস্যার গোলমালে ভুলু যে তার বাড়িতে হানা দেবে এটা আমি ঠিকই বুঝতে পারছি। খানিকক্ষণ নীরব থেকে চন্দ্রবাবু বললেন, এখন বুঝেছ আমি কীরকম মুশকিলে পড়েছি? একেই এই মেয়ে চুরির মামলা নিয়ে হাঁপিয়ে উঠেছি, তার উপরে কাল ওই মোহনলালের বাড়ির আনাচে কানাচেই আমাকে রাত কাটাতে হয়, কারণ শ্রীমান ভুলু বাবাজি কাল হয়তো দয়া করে ওখানে পায়ের ধুলো দিতেও পারে। কুমার বলল, চন্দ্রবাবু, আপনি আমার একটি কথা রাখবেন? কি কথা? তুমি যখন অশোকের বন্ধু, তখন তুমি আমারও ছেলের মতো, সাধ্যমতো আমাকে তোমার আবদার রাখতে হবে বই কি। কুমার বলল, যতদিন না এই মামলার কোনো নিষ্পত্তি হয় ততদিন আপনার সঙ্গে সঙ্গে আমাকে থাকতে দেবেন কি? চন্দ্রবাবু খুব খুশি মুখে বললেন, এই কথা আর বলতে, তোমার মতো সাহসী আর বুদ্ধিমান সঙ্গী পেলে তো আমি বলতে যাই। তুমি যদি আমার সঙ্গে থাকো, তাহলে আমি হয়তো খুব শীঘ্রই এই মামলাটা একটা কিনারা করে ফেলতে পারবো। হ্যাঁ, অমাবস্যার রাত, নিঝুম রাত করছে ঝাঝা, নিরেট অন্ধকার করছে ঘুটঘুট। তার উপরে বিভীষিকাকে আরো ভয়ানক করে তোলবার জন্যই যেন কালো আকাশকে মুড়ে আরো বেশি কালো মেঘের পর মেঘের সারি দৈত্যদানবের নিষ্ঠুর সৈন্য শ্রেণীর মতো শূন্য পথে ধেয়ে চলেছে। মাঝে মাঝে দপদপ করে বিদ্যুৎ জ্বলে জ্বলে উঠছে, সে যেন জ্বালামুখী প্রেতিনীদের আগুন হাসি। বন জঙ্গল বড় বড় গাছপালাকে দুলিয়ে ধাক্কা মেরে নুইয়ে দুরন্ত বাতাসের সঙ্গে কারা যেন পৃথিবীময় পাগলের কান্না কেঁদে ছুটে ছুটে আর মাথা কুটে কুটে বুক চাপড়ে বেড়াচ্ছে। মানসপুর যেন এক দুঃস্বপ্নের মধ্যে ডুবে প্রাণহীন হয়ে পড়ে আছে। সেখানে যে ঘরে ঘরে অসংখ্য মানুষ প্রাণ হাতে করে সজাগ হয়ে বসে আছে, বাহির থেকে এমন কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। খুব উঁচু একটা বটগাছের ডালে বসে কুমার নিজের রেডিয়ামের হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল, রাত 12টা বাজতে আর মোটে 10 মিনিট দেরি আছে। বন্দুকটা ভালো করে বাগিয়ে ধরে কুমার গাছের ডালের উপরে যতটা পারে সোজা হয়ে বসল। সে নিজেই এই গাছটা পছন্দ করে নিয়েছে। যদি কোনো সাহায্যের দরকার হয়, তাই তার জন্যে চন্দ্রবাবু গাছের নিচেই এক চৌকিদারকে মোতায়েন রেখেছেন। এই গাছ থেকে 30-35 ফুট দূরেই সেই নির্বোধ মোহনলালের বাসাবাড়ি। চন্দ্রবাবু নিজেও কাছাকাছি কোনো ঝোপঝাড়ের ভেতরে সদল বলে গা ঢাকা দিয়ে আছেন। কুমার নিজের মনে মনেই বলল, আর 8 মিনিট। এই মিনিটগুলো যেন ঘড়ির কাঁটা জোর করে টেনে রেখেছে, এরা যেন তাকে এগুতে দিতে রাজি নয়। আর 6 মিনিট। চন্দ্রবাবুর কথা যদি ঠিক হয়, তাহলে 12টা বাজলেই সেই আশ্চর্য বাঘের চিৎকার শোনা যাবে। একেলে বাঘগুলোও কি সভ্য হয়ে উঠল? ঘড়ি না দেখে মানুষের ঘাড় ভাঙতে বেরোয় না। হাওয়ার তেজ ক্রমেই বেড়ে যাচ্ছে, গাছটা বেজায় দুলছে, শেষটা ধপাস করে পপার ধরণীতলে না হই। আর 4 মিনিট, আর 3 মিনিট, আর 2 মিনিট। কুমারের হৃৎপিণ্ডটা বিষম উত্তেজনায় যেন লাফাতে শুরু করল। ছিদ্রহীন অন্ধকারের এদিক থেকে ওদিক পর্যন্ত আগ্রহদীপ্ত চোখ দুটোকে ক্রমাগত বুলিয়ে সে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু তার কোনো খোঁজই মিলল না। আচ্ছা, বাঘ যদি এদিক না এসে অন্যদিকে যায়? কিন্তু যেদিকেই যাক, বাঘের ডাক তো আর সেতারের মিনমিনে আওয়াজ নয়, তার গর্জন আমি শুনতে পাবই।
আর বাঘের বদলে যদি এদিকে আসে ভুলু ডাকাতের দল, তাহলেও বড় কম একটা মজা হবে না। আর 8 মিনিট। গো গো করে আচম্বিতে ঝড় জেগে উঠে বটগাছটার উপরে ভীষণ এক ঝাপটা মারল। পড়তে পড়তে কুমার কোনো রকমে নিজেকে সামলে নিল। ঠিক রাত 12টা। সঙ্গে সঙ্গে কান ফাটানো এক ব্যাঘ্রের গর্জন। বাঘের ডাক যেমন ভয়ানক আর অস্বাভাবিক হতে পারে, কুমারের সে ধারণাই ছিল না। তার সমস্ত শরীর যেন শিউরে শিউরে মূর্ছিত হয়ে পড়বার মতন হলো। আবার সেই গর্জন, একবার, দুইবার, তিনবার। সে গর্জন শুনে ঝড়ও যেন ভয়ে স্তম্ভিত হয়ে গেল। আকাশের কালো মেঘের বুক চিরে ফালা ফালা করে সুদীর্ঘ এক বিদ্যুতের লকলকে শিখা জ্বলে উঠল, এবং নিচের দিকে তাকিয়ে কুমার স্পষ্ট দেখল প্রকাণ্ড এক ব্যাঘ্র সামনের জঙ্গলের ভেতর থেকে তীরের মতো বেরিয়ে এলো। সাথে সাথেই কুমারের বন্দুক অগ্নিবৃষ্টি বর্ষণ করল। তারপরেই প্রথম ব্যাঘ্রের গর্জন, এবং সেই সঙ্গে মানুষের আর্তনাদ শোনা গেল। বাঘের ডাক আর মানুষের আর্তনাদ থামতে না থামতেই সারি সারি লণ্ঠনের ও বিজলি মশালের আলোতে চারিদিকের অন্ধকার যেন খণ্ড খণ্ড হয়ে গেল। ঝোপঝাড়ের ভেতর থেকে দলে দলে পুলিশের লোক গোলমাল করতে করতে বেরিয়ে আসতে লাগলো। কুমারও তরতর করে গাছের ওপর থেকে নিচে নেমে এলো, কিন্তু নিচে নেমে এসে গাছের নিচে চৌকিদারকে আর দেখতে পেল না। নিশ্চয়ই বাঘের ডাক শুনেই পৈতৃক প্রাণটা হাতে করে সে চম্পট দিয়েছে। মুখ তুলেই দেখল চন্দ্রবাবু এক হাতে রিভলভার আর এক হাতে বিজলি মশাল নিয়ে ছুটতে ছুটতে তার দিকেই আসছেন। কাছে এসেই চন্দ্রবাবু উত্তেজিত স্বরে বললেন, কুমার, হ্যাঁ, তুমি কি বন্দুক ছুঁড়েছ? কুমার বলল, আগে হ্যাঁ, আমি বাঘটাকে দেখেই বন্দুক ছুঁড়েছি, কিন্তু আর্তনাদ করে উঠল একজন মানুষ। বাঘটাকে তুমি কোনখানে দেখেছো? খুব কাছেই, ওই যে ওইখানে। চন্দ্রবাবু সেই দিকে বিজলি মশালের আলো ফেলে বললেন, কই, এখানে তো বাঘের চিহ্নও নেই, কিন্তু মাটির ওপরে ওখানে কে বসে আছে? আরে, এই যে আমাদের পটলবাবু। কুমার এগিয়ে গিয়ে দেখল পটলবাবু মাটিতে বসে গায়ের চাদরখানা দিয়ে নিজের ডান পাখানা বাঁধবার চেষ্টা করছেন। চন্দ্রবাবু বললেন, এ কি পটলবাবু, আপনি আপনি এখানে কেন? আপনার পায়ে কি হয়েছে? চাদর জড়াচ্ছেন যে? পটলবাবু যন্ত্রণায় মুখ বিকৃত করে বললেন, যে জন্যে আপনারা এখানে, আমিও সেই জন্যেই এখানে এসে লুকিয়েছিলুম। কিন্তু ওই ভদ্রলোক যে গুলি করে আমার একখানা পায়ের দফা একেবারে রফা করে দেবেন, তা তো আমি জানতুম না। গুলিটা যদি আমার মাথায় কি বুকে লাগতো তাহলে কি হতো বলুন দেখি। কুমার অপ্রস্তুত স্বরে বলল, কিন্তু আমি যে সচক্ষে বাঘটাকে দেখেই বন্দুক ছুঁড়েছি, আপনার পায়ে কেমন করে গুলি লাগলো কিছুই তো বুঝতে পারছি না। ক্রুদ্ধ স্বরে পটলবাবু বললেন, বাঘকে দেখে বন্দুক ছুঁড়েছেন না ঘোড়ার ডিম করেছেন? কাছেই কোথায় একটা বাঘ ডেকেছিল বটে, কিন্তু এখানটায় কোনো বাঘই আসেনি। এখানে বাঘ এলে আমি কি দেখতে পেতাম না? আপনি স্বপ্নে বাঘ দেখে আটকে উঠেছেন। ঠিক মাথার উপরকার একটা গাছ থেকে কে যেন বলে উঠল, না, কুমারবাবু সজাগ হয়েই বাঘ দেখেছেন, আমিও সজাগ হয়েই বাঘ দেখেছি। পটলবাবু যেখানে বসে আছেন বাঘটা ঠিক ওইখানেই এসে দাঁড়িয়েছিল। সকলে আশ্চর্য হয়ে উপর পানে তাকিয়ে দেখল গাছের গুড়ি ধরে একজন লোক নিচে নেমে আসছে। চন্দ্রবাবু সবিস্ময়ে বললেন, এ কি, মোহনলাল বাবু যে? গাছের উপরে চড়ে আপনি এতক্ষণ কি করছিলেন? কুমারের দিকে অঙ্গুলি নির্দেশ করে মোহনলাল বলল, গাছে বসে ওই ভদ্রলোকেও যা করছিলেন আমিও তাই করছিলাম, অর্থাৎ দেখছিলুম যে বিপদ কোন দিক থেকে আসে। মোহনলালের বয়স হবে প্রায় 44। মাথায় কাঁচা পাকা বাবরি কাটা চুল, কাঁচা পাকা গোঁফ ও ফ্রেঞ্চ কাট দাড়ি, রং শ্যামবর্ণ, দেহখানি খুব লম্বা চওড়া। দেখলেই বোঝা যায় বয়সে পৌঢ় হলেও তার গায়ে রীতিমতো শক্তি আছে। চন্দ্রবাবু বললেন, আপনি বাঘের কথা কি বলছিলেন না?
মোহনলাল বলল, হ্যাঁ, পটলবাবু যেখানে বসে আছেন বিদ্যুতের আলোতে ঠিক ওইখানেই আমি একটা মস্ত বড় বাঘকে সচক্ষে দেখি। তারপরেই বন্দুকের আওয়াজ হলো, আর সঙ্গে সঙ্গে শুনলুম যে বাঘের গর্জন আর মানুষের আর্তনাদ। তারপর এখন দেখছি এখানে বাঘের বদলে রয়েছেন পটলবাবু। পটলবাবুর মরা মানুষের চোখের মতো চোখ দুটো হঠাৎ একবার জ্যান্ত হয়ে উঠেই আবার ঝিমিয়ে পড়ল। তারপর তিনি বিরক্ত স্বরে বললেন, এখানে যে বাঘ টাঘ আসেনি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছি আমি নিজে। বাঘটা এখানে এলে আমি এতক্ষণ জ্যান্ত থাকতুম না। চন্দ্রবাবুও সায় দিয়ে বললেন, হ্যাঁ, পটলবাবুর এ যুক্তি মানতে হবে। আপনারা দুজনেই ভুল দেখেছেন। পটলবাবু বললেন, দুজনে কেন, 100 জনে ভুল দেখলেও কোনো ক্ষতি ছিল না, কিন্তু সত্যি সত্যি বন্দুক ছোঁড়াটা অত্যন্ত অন্যায় হয়েছে। আমার ঠ্যাংখানার দফা একেবারে রফা হয়ে গেছে। আমি যে আর উঠতেও পারছি না। কুমার বেচারি একদম হতবম্বের মতো হয়ে গেল। সে যে বাঘটাকে দেখেছে এবং তাকে দেখেই তো বন্দুক ছুঁড়েছে, এ বিষয়ে তার বিন্দুমাত্র সন্দেহ ছিল না। অথচ অন্যের সন্দেহভঞ্জন করবার জন্য কোনো প্রমাণই তার হাতে নেই। মোহনলাল একটা বিজলি মশাল নিয়ে মাটির উপরে ফেলে বলল, এই দেখুন চন্দ্রবাবু, এইখানে দেখুন, বাঘ যে এখানে এসেছিল তার স্পষ্ট প্রমাণ কিন্তু এখানে রয়েছে। দেখুন, কাঁচামাটির উপরে বাঘের থাবার দাগ। এই দেখুন, ওই ঝোপটার ভেতর থেকে থাবার দাগগুলো এইখানে এগিয়ে এসেছে। কিন্তু কি আশ্চর্য, দেখুন চন্দ্রবাবু, দেখুন। চন্দ্রবাবুও বাঘের পায়ের দাগগুলো দেখে সবিস্ময়ে বলে উঠলেন, পায়ের দাগ দেখে বেশ বোঝা যাচ্ছে বাঘটা এদিক পানে এসেছে বটে, কিন্তু সে যে এখান থেকে আবার ফিরে গেছে, পায়ের দাগ দেখে সেটা মনে হচ্ছে না তো। আশেপাশে যে লোকগুলো ভিড় করে দাঁড়িয়েছিল তারা প্রত্যেকেই চমকে উঠল এবং সবয়ে বারংবার চারিদিকে তাকাতে লাগলো। কি জানি, বাঘটা যদি কাছের কোনো জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকে। পটলবাবু বললেন, বন্দুকের শব্দ শুনেই বাঘটা হয়তো লম্বা একটা লাফ মেরে পাশের কোনো ঝোপের ভেতরে গিয়ে পড়েছে, কিন্তু এখানে কোনো বাঘ এসেছে বলে এখনো আমি মানতে রাজি নই, কারণ আমি নিজে কোনো বাঘ দেখিনি। বাঘের পায়ের দাগগুলো আরও খানিকক্ষণ পরখ করে মোহনলাল বলল, না, বাঘ যে এখানে এসেছিল সে বিষয়ে আর কোনোই সন্দেহ নেই। এখান থেকে সবচেয়ে কাছের ঝোপ হচ্ছে অন্তত 40 হাত তফাতে। কোনো বাঘই এক লাফে অত দূর গিয়ে পড়তে পারে না। কিন্তু কথা হচ্ছে যে বাঘটা তবে গেল কোথায়? পটলবাবু বললেন, সে কথা নিয়ে পরে অনেক মাথা ঘামাবার সময় পাবেন। আপাতত আপনারা আমাকে একটু সাহায্য করুন দেখি। আমার আর দাঁড়াবার শক্তি নেই। ঠ্যাংখানার দফা একেবারে রফা করে দিয়েছে দেখছি। কুমারবাবু, মস্ত শিকারী আপনি। বাঘ মারতে এসে মারলেন কিনা মানুষকে, আর আর মানুষ বলে মানুষ, একেবারে আমাকেই। লজ্জায় অনুতাপে কুমার মাথা হেট না করে পারল না। মোহনলাল কোনো দিকে না চেয়ে আপন মনে তখনও বাঘের পায়ের দাগগুলো পরীক্ষাতেই ব্যস্ত। পটলবাবু টিটকিরি দিয়ে বললেন, বাঘের পা থেকে ধুলোয় দাগ হয় বটে, কিন্তু সে দাগ থেকে আর আস্ত বাঘ জন্মায় না মোহনলাল বাবু। মিছেই সময় নষ্ট করছেন। মোহনলাল মাথা না তুলেই বলল, আমার যেন মনে হচ্ছে এই বাঘের পায়ের দাগের ভিতর থেকেই আসল বাঘ, অর্থাৎ যে আসল বাঘ রয়েছে সে আমাদের কাছে ধরা দেবে। পটলবাবুর মরা চোখ আবার জ্যান্ত হয়ে উঠল ক্ষণিকের জন্য। তিনি বললেন, বলেন কি মশাই, দাগ থেকে জন্মাবে আস্ত বাঘ? এ কোন জাদুমন্ত্রে? মোহনলাল বলল, যে জাদুমন্ত্রে মাটিতে পায়ের দাগ রেখে বাঘ শূন্যে উড়ে যায়। চন্দ্রবাবু বললেন, কথা কাটাকাটি করে লাভ নেই। চলুন পটলবাবু,
আপনি জখম হয়েছেন, আপনাকে আমরা বাড়ি পৌঁছে দিয়ে আসি। ঠিক সেই মুহূর্তে দূর থেকে সুতীক্ষ্ণ ফুটবল বাঁশির আওয়াজ শোনা গেল। চন্দ্রবাবু সচমকে বলে উঠলেন, আমার গুপ্তচরের বাঁশি, সবাই ঝোপের ভেতরে লুকিয়ে পড়ো, শিগগির আলো নিভিয়ে দাও। কুমার জিজ্ঞাসা করল, ব্যাপার কি চন্দ্রবাবু? এ বাঁশির আওয়াজের মানে কি? চন্দ্রবাবু বললেন, আমার গুপ্তচর বাঁশির সংকেতে জানিয়ে দিলে যে ভুলু ডাকাতের দল এই দিকেই আসছে। তারা আসছে নিশ্চয়ই মোহনবাবুর বাড়ি লুট করতে। কিন্তু মোহনলাল বাবু কোথায় গেলেন? পটলবাবুই বা কোথায়? মোহনলাল ও পটলবাবু দুজনেই একেবারে অদৃশ্য। কুমার বলল, বোধহয় ভুলু ডাকাতের নাম শুনেই ভয়ে তারা চম্পট দিয়েছেন। তাই হবে। এসো কুমার, আমরা ওই ঝোপটার ভেতরেই অদৃশ্য হই। বলেই কুমারের হাত ধরে টেনে চন্দ্রবাবু পাশের একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। বিপদের উপর বিপদ। ঠিক সেই সময়ে আকাশের অন্ধকার মেঘগুলো যেন ছেদা হয়ে গেল। ঝুপঝুপ করে মুষলধারে বৃষ্টি ঝরে নিরানন্দের মাত্রা যেন পূর্ণ করে তুলল। চন্দ্রবাবু বললেন, কুমার, তোমার বন্দুকে টোটা পুড়ে নাও। এবারে আর বাঘ নয়, হয়তো আমাদের মানুষই শিকার করতে হবে। কুমার বলল, সে অভ্যাস আমার আছে, এর আগেও আমাকে মানুষ শিকার করতে হয়েছে। সে কি বৃষ্টি! ফোঁটা ফোঁটা করে নয়, অন্ধকার শূন্যের ভেতর এক একটা বিরাট প্রপাত হুড়হুড় করে জল ঢালছে আর ঢালছে। চন্দ্রবাবু আর কুমার যে ঝোপটার ভেতরে গিয়ে আশ্রয় নিল সেটা ছিল ঢালু জমির ওপরে। অল্পক্ষণ পরেই তাদের প্রায় কোমর পর্যন্ত ডুবিয়ে দিয়ে কলকল আওয়াজে জলধারা ছুটতে লাগলো। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, কপাল যাদের নেহাত পোড়া তারাই পুলিশে চাকরি নেয়। শেয়াল কুকুররাও আজ বাইরে নেই, আমরা তাদেরও অধম। কুমার তড়াক করে এক লাফ মেরে বলল, কি মুশকিল! সাপের মতন কি একটা আমার গায়ের ওপর দিয়ে সাঁত করে চলে গেল। খুব সাবধান কুমার, বর্ষাকালে সুন্দরবনে সাপের বড় উৎপাত। একটা ছোবল মারলেই ভবলীলা একেবারে সাঙ্গ। দেখো দেখো, ওই দেখো, মাঝে মাঝে ইলেকট্রিকের টর্চ জ্বালিয়ে কারা সব এই দিকেই আসছে। নিশ্চয়ই ভুলু ডাকাতের দল। ভুলু ডাকাতকে আপনি কখনো দেখেছেন? কেউ কোনোদিনই তাকে দেখেনি। সে নিজে দলের সঙ্গে থাকে না, দলের সঙ্গে থাকে কালু সর্দার। সে ভুলুর হুকুম মতো দলকে চালিয়ে নিয়ে বেড়ায়। কালু সর্দারকে আমি দেখেছি, সে যেন এক মাংসের পাহাড়। মানুষের দেহ যে এমন বিপুল হতে পারে, না দেখলে আমি তা বিশ্বাস করতাম না। কালুর গায়ে জোরও তেমনি। শুনেছি সে নাকি শুধু হাতে এক আছাড়ে একটা বাঘকে বধ করেছিল। একবার সে পুলিশের হাতে ধরা পড়ে, কিন্তু রাত্রিবেলায় হাজত ঘরের দেওয়াল থেকে একটা আস্ত জানলা উপড়ে ফেলে সে চম্পট দেয়। চন্দ্রবাবুর কথা শুনতে শুনতে কুমার দেখতে লাগল 40-50 হাত তফাত দিয়ে ডাকাতদের দল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তাদের কাউকে দেখা যাচ্ছে না বটে, কিন্তু বিজলি মশালগুলোর আলো দেখে বেশ বোঝা যাচ্ছে তাদের গতি কোন দিকে। চন্দ্রবাবু বললেন, দু একটা আশ্চর্য রহস্যের কোনো কিনারাই আমি করতে পারছি না। ভুলু ডাকাতের দল ডাকাতি করতে বেরোয় কেবল অমাবস্যার রাত্রে, আর যে অঞ্চলেই তার দল ডাকাতি করতে যায় সেখানেতেই বাঘের ভীষণ অত্যাচার হয়। বাঘের সঙ্গে ষড়যন্ত্র করেই তারা যেন ডাকাতি করতে যায়। একবার একজন সাহেব গোয়েন্দা ভুলুকে ধরতে এসেছিল, কিন্তু শেষটা বাঘের কবলেই তার প্রাণ যায়। লোকের মুখে শুনি বাঘই নাকি ভুলুর ইষ্ট দেবতা, রোজ সে বাঘ পুজো করে। বাঘ পুজো? হ্যাঁ, সুন্দরবনে এটা কিছু নতুন কথা নয়। অনেকেই আছে এখানে বাঘকে পুজো করে। দেখুন দেখুন, ডাকাতের দল অন্যদিকে যাচ্ছে। ওই দিকেই মোহনলালের বাসায় যাওয়ার পথ। ওরা যে মোহনলালের বাসার দিকেই যাবে সেটা আমি আগেই আন্দাজ করেছিল। পটলবাবু সন্দেহ ভুল। মোহনলাল যদি ভুলুর দলের লোক হতো তাহলে ডাকাতরা কখনোই তার বাড়ি লুট করতে আসতো না। এখন আপনি কি করবেন? পকেট থেকে একটা বাঁশি বের করে চন্দ্রবাবু বললেন, এইভাবে আমি বাঁশি বাজাবো। ডাকাতরা জানে না ওরা আজ কি ফাঁদে পা দিয়েছে।
আমি বাঁশি বাজালেই আমার দলের লোকেরা ওদের ঘেরাও করে ফেলবে। কুমার, প্রস্তুত হও। চন্দ্রবাবু বাঁশি বাজাতে উদ্যত হলেন। সেই মুহূর্তেই তীব্র স্বরে একটা ফুটবল বাঁশি বেজে উঠল, কিন্তু সে চন্দ্রবাবুর বাঁশি নয়। ডাকাতদের বিজলি মশালগুলো এক পলকে নিভে গেল। চন্দ্রবাবু এক লাফে ঝোপের বাইরে এসে বললেন, বাঁশি কে বাজালে? ডাকাতদের সাবধান কে করে দিলে? বলতে বলতে তিনিও বাঁশিতে ফু দিলেন। একবার, দুবার, তিনবার। জঙ্গলের চারিদিকে পুলিশের লণ্ঠন জ্বলে উঠল। চারিদিকে ঝোপঝাড় থেকে দলে দলে পুলিশের লোক বেরিয়ে এলো। তাদের কারুর হাতে বন্দুক, কারুর হাতে লাঠি। চন্দ্রবাবু চিৎকার করে বললেন, ডাকাতরা পালাচ্ছে, ওদের আক্রমণ করো, আক্রমণ করো, ওইদিকে, ওইদিকে, সেগে সেগে। চন্দ্রবাবু ও কুমার রিভলভার ও বন্দুক ছুটতে ছুটতে ডাকাতরা যেদিকে গিয়েছে সেই দিকে ছুটতে লাগলেন। কিন্তু যথাস্থানে উপস্থিত হয়ে চন্দ্রবাবু ডাকাতদের কারুর টিকিটি পর্যন্ত দেখতে পেলেন না। দারুণ বৃষ্টিতে মাটির ওপর দিয়ে যেন বন্যা ছুটছে। এলোমেলো ঝোড়ো হাওয়ায় বন জঙ্গল উজ্জ্বলভাবে দুলছে। বিজলি মশালের সীমানার বাইরে অন্ধকার জমাট বেঁধে রয়েছে। এর মধ্যে ডাকাতেরা যে কোথায়, কোন দিকে গা ঢাকা দিয়েছে তা স্থির করা অসম্ভব বললেই চলে। চন্দ্রবাবু হতাশভাবে বললেন, না, আজও খালি কাদা ঘেটে মরাই সার হলো দেখছি। কিন্তু কোন রাস্কেল বাঁশি বাজিয়ে তাদের সাবধান করে দিলে সেটা তো কিছুই বোঝা যাচ্ছে না। বোধহয় ডাকাতদের কোনো চর বনের ভিতর লুকিয়ে থেকে আমাদের গতিবিধি লক্ষ্য করছিল। আর এখানে অপেক্ষা করে লাভ নেই, আমরা... চন্দ্রবাবুর কথা শেষ হবার আগেই হঠাৎ পাশের জঙ্গলের ভেতর থেকে দুখানা বড় বড় কালো হাত বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো এবং পর মুহূর্তে তারা কুমারকে ধরে শূন্যে তুলে নিয়ে আবার অদৃশ্য হয়ে গেল। কুমার একটা চিৎকার করবার অবসর পর্যন্ত পেল না। বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে নিয়ে কুমার নিজেকে মুক্ত করবার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে সেই মহাবলবান অজ্ঞাত শত্রু তার দেহ ধরে এমন এক প্রচণ্ড ঝাঁকুনি দিল, তাতে তার সমস্ত জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। নিচে কলকল করে জলের বন্যা ছুটে চলেছে। উপরেও ঝড়ের তোরে নিবিড় গাছপালার ভেতর দিয়ে যেন শব্দের বন্যা ডেকে ডেকে উঠছে এবং এ সমস্তকেই গ্রাস করে নীরবে বয়ে যাচ্ছে যেন অন্ধকারের বন্যা। এরই মধ্যে কুমার জ্ঞান ফিরে পেল। অনুভবে বুঝল তার দেহটা দুমড়ে কারো কাঁধের উপর পড়ে রয়েছে। সে একটু নড়বার চেষ্টা করতেই একখানা লোহার মতো শক্ত হাত তাকে টিপে ধরে রাখল। তার হাতের চাপেই কুমারের কোমরটা বিষম ব্যথায় টনটনিয়ে উঠল। ভীমের মতো গায়ের জোর। কুমার মনে মনে ভাবল, কে এই ব্যক্তি, কাঁধে করে তাকে কোথায় নিয়ে যাচ্ছে। কুমারের ইচ্ছা হলো তার মুখখানা একবার দেখে নেয়, কিন্তু যা ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখার উপায় নেই। পায়ের শব্দে বুঝল তার আশেপাশে আরও অনেক লোক রয়েছে। কুমার নিজের মনেই ভাবতে লাগলো, এরা কারা? এরা কি ভুলু ডাকাতের দল? কিন্তু এত লোক থাকতে তাকে কেন বন্দি করলো? তাকে নিয়ে এরা কি করতে চায়? এবার অন্ধকারের ভেতর থেকে কে যেন বলল, বাপরে বাপ, এত অন্ধকার তো কখনো দেখিনি। পথ চলা যে দায় হয়ে উঠল। আলো জ্বালবো নাকি? যে লোক কুমারকে বয়ে নিয়ে যাচ্ছিল এবার সে বলল, খবরদার নিশে, আলো জ্বালাবার নাম ভুলেও মুখে আনিস নে। পুলিশের লোক যদি পিছু নিয়ে থাকে তাহলে আলো জ্বালালেই ধরা পড়বি। আর তার উপরে এই ছোকরাকে আমি আমার মুখ দেখাতে চাই না। আর একজন বলল, ওকে মুখই বা দেখাবো কেন? আর অমন করে বয়েই বা মরছো কেন? দাও না, দাও না 1000-এ সাবার করে। ভোঁদা ব্যাটার বাপ ছেলে ঠিক নামই রেখেছিল। ভোঁদা না হলে অমন বুদ্ধি হয়? ওরে গাধা, আমি কি শখ করে এই ঘোড়াটাকে ঘাড়ে নিয়ে বয়ে মরছি? ওকে নিয়ে গিয়ে তোমার কি লাভ হবে? ওরে ব্যাটা ভোঁদা, তোর চেয়ে ভোঁদড়ও চালাক দেখছি। এ ছোঁড়াকে আমি নিয়ে কি করব এতক্ষণে তাও বুঝিসনি? শোন তবে, আপাতত এই ছোঁড়া আমাদের আড্ডায় বন্দি থাকবে। আসছে আমাবস্যায় ডাকাতি করতে বেরোবার আগে মা কালীর সামনের বলি দেব। মা বোধহয় আমাদের ওপর খুব রেগে আছেন। তিনি মুখ ফিরিয়েছেন বলেই এ যাত্রায় আমাদের কাদা ঘেঁটে মরাই সার হলো। এমন তো কখনো হয় না।
নিশ্চয়ই নরবলি চান। লোকটার মুখের কথা শেষ হতে না হতেই ভীষণ এক ব্যাঘ্রের গর্জনে আকাশের মেঘ আর অরণ্যের অন্ধকার যেন থরথর করে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে মানুষের তীক্ষ্ণ আর্তনাদ শোনা গেল। তারপরেই সব চুপচাপ। মহা আতঙ্কে কম্পিত কণ্ঠে কেউ একজন বলল, সর্দার, বাঘ? না, আমাদের মা বাঘাই চণ্ডী। বললুম তো মায়ের খিদে পেয়েছে, মা নরবলি চান। তোরা মাকে খেতে দিলি নে, মা তাই নিজেই নিজের খিদে মেটাতে এসেছে। কিন্তু মা যে আমাদেরই কাকে ধরে নিয়ে গেলেন, এ কিরকম? মা নিজের পেটের ছেলেকেই পেটে পুরবেন? খিদের সময় আত্মপর জ্ঞান থাকে না রে ভোদা, আত্মপর জ্ঞান থাকে না। আর কেই বা মায়ের ছেলে নয়, মা তো জগৎ জননী রে, সবাই মায়ের ছেলে। কুমার চুপ করে সব কথা শুনে যাচ্ছিল। নিজের পরিণামের কথাও শুনল। বলির পশুর মতো তাকে মরতে হবে। তার মনটা যে খুব খুশি হয়ে উঠল না, সে কথা বলাই বাহুল্য। সর্দার বলে যাকে ডাকা হচ্ছে, মানে তাকে যে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে, কে এই লোকটা? এই কি ভুলু ডাকাত, না তার প্রধান অনুচর কালু সর্দার? হঠাৎ বিমলের কথা তার মনে হলো। সে এখন কলকাতায়। তার বন্ধু যে আজ মরণের পথে এগিয়ে চলেছে, এ কথা সে জানেও না। কুমারের মনে এখন অনুতাপ হতে লাগলো। কেন যে বিমলের জন্য অপেক্ষা করেনি? কেন সে একলাই বিপদের রাজ্যে এলো? বিমল যদি আজ থাকত, তাহলে নিশ্চয়ই সে প্রাণেপণে তাকে উদ্ধার করবার চেষ্টা করত, আর খুব সম্ভব তাকে উদ্ধার করতেও পারত। আচম্বিতে কি যেন হলো, কেবল এটুকুই তার মনে হলো। অন্ধকারের ভিতর দিয়ে হুশ করে সে নিচের দিকে নেমে গেল। তারপরেই ঝপাং করে একটা শব্দ। সঙ্গে সঙ্গে বুঝল সে আর মাটির উপরে নেই, জলের ভেতরে গিয়ে পড়েছে। একেবারে এক গলা জল। যে লোকটার কাঁধে চড়ে এতক্ষণ সে যাচ্ছিল, সেও এখন জলের মধ্যে। নিজেকে সামলে নিয়ে হাতড়ে সে বুঝল তার সঙ্গের লোকটা একেবারে অজ্ঞান হয়ে গেছে। উপর পানে তাকিয়ে দেখল খালি ঘুটঘুট করছে অন্ধকার, তাছাড়া আর কিছুই দেখা যায় না। আবার চারিদিক হাতড়ে হাতড়ে সে বুঝল তারা একটা গর্তের ভেতরে গিয়ে পড়েছে। সুন্দরবনের বাসিন্দারা বাঘ ধরবার জন্য বনের মাঝে গর্ত খুঁড়ে গর্তের মুখটা ঘাস পাতা গাছপালা দিয়ে ঢেকে রাখে। এটা নিশ্চয়ই সেরকম কোনো গর্ত। কুমার কান পেতে শুনতে লাগলো। ডাকাতদের কোনো সারা শব্দ নেই। তাদের সর্দার যে মা বাঘাই চণ্ডীর বলি নিয়ে গর্তের মধ্যে কুপোকাত, এ কথা নিশ্চয়ই তারা বুঝতে পারেনি। অন্ধকারে অন্ধ হয়ে নিশ্চয়ই তারা এগিয়ে গিয়েছে। কিন্তু একটু পরেই তো তারা নিজেদের ভ্রম বুঝতে পারবে। তখন আবার তারা সদল বলে ফিরে আসবে। যদি পালাতে হয় তো এই হচ্ছে পালাবার সময়। কিন্তু চারিদিককার দেওয়ালে হাত বুলিয়ে কুমার বুঝল দেওয়াল খাড়াভাবে উপরে উঠে গেছে। সাপ বা টিকটিকি না হলে তবে উপরে ওঠা অসম্ভব। সে হতাশ হয়ে পড়ল। হঠাৎ ওপরে কার দ্রুত পায়ের শব্দ হলো। মাত্র একজনের পায়ের শব্দ। কে? ডাকাতরা কি আবার ফিরে এলো? কিন্তু তারা এলে তো দলবল বেঁধে আসবে। তবে কি এ পুলিশের চর? ডাকাতদের পিছু নিয়েছে? যা থাকে কপালে। এই ভেবে কুমার চেঁচিয়ে ডাকল, কে যায়? আমি গর্তের ভেতরে পড়ে গেছি, আমাকে বাঁচাও। কোনো জবাব পাওয়া গেল না। কুমার আবার চেঁচিয়ে বলল, আমি গর্তের মধ্যে পড়ে গেছি, আমাকে বাঁচাও। তখনও জবাব নেই। কিন্তু হঠাৎ কুমারের মুখের ওপরে কি যেন একটা এসে পড়ল, ঠিক একটা সাপের মতো। কুমার সভয়ে চমকে উঠল, কিন্তু তারপরেই বুঝল ওপর থেকে গর্তের ভেতরে একগোছা মোটার দড়ি ঝুলছে। কুমার বিস্মিত হওয়ার অবকাশ পেল না। তাড়াতাড়ি দড়িগাছা চেপে ধরতেই ওপর থেকে কে তাকে টেনে তুলতে লাগলো। পাতাল ছেড়ে পৃথিবীর উপরে উঠে এসে দড়ি ছেড়ে দাঁড়িয়ে কুমার উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কে তুমি ভাই? আমাকে জমের মুখ থেকে বাঁচালে। কাউকে দেখা গেল না, খালি অন্ধকার। কোনো জবাব এলো না, খালি শোনা গেল কার দ্রুত পায়ের শব্দ। কে যেন সেখান থেকে চলে গেল, যেন ভৌতিক কাণ্ড। কে এই অজ্ঞাত ব্যক্তি? কেন সে তার সঙ্গে কথা বলল না? কেন সে পরিচয় দিল না? কেন সে তাকে বাঁচিয়ে এমন করে পালিয়ে গেল? এ যে আশ্চর্য রহস্য।
খানিক তফাৎ থেকে অনেক লোকের গলার আওয়াজ শোনা যেতে লাগলো। ডাকাতরা ফিরে আসছে। তারা বুঝতে পেরেছে সর্দার আর তাদের দলে নেই। কুমার বেগে অন্যদিকে দৌড় দিল। অমাবস্যা রাতের সেই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের পর কুমারের গায়ের ব্যথা কমতে 1 সপ্তাহও বেশি লেগে গেল। সেদিন সন্ধ্যাবেলায় থানার সামনের মাঠে পায়চারি করতে করতে কুমার নানান কথা ভাবছিল। নানান ভাবনার মধ্যে তার সবচেয়ে বড় ভাবনা হচ্ছে বাঘের গর্তের ভেতর থেকে যে তাকে সেদিন উদ্ধার করল, কে সেই ব্যক্তি? নিশ্চয়ই সে ডাকাত দলের কেউ নয়। গায়ের ভেতরেও কুমারের এমন কোনো বন্ধু নেই তার জন্য যার এত মাথা ব্যথা হবে। এই রহস্যময় ব্যক্তি তার প্রাণ রক্ষা করল, অথচ তাকে দেখা না দিয়েই চলে গেল। সেই রাতের সব ব্যাপারের সঙ্গেই গভীর রহস্যের যোগ আছে। সে সচক্ষে বাঘ দেখল, গুলি ছুড়ল, অথচ জখম হলেন পটলবাবু। বাঘের পায়ের দাগ রয়েছে, অথচ পটলবাবু বললেন সেখানে বাঘ আসেনি। কুমার মনে মনে এমনই সব নাড়াচাড়া করছে। এমন সময় দেখতে পেল পথ দিয়ে হনহন করে এগিয়ে চলেছে মোহনলাল। মোহনলালও তাকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। মোহনলাল বলল, আরে এই যে কুমারবাবু, নমস্কার। শুনলাম আপনি নাকি মস্ত বিপদে পড়েছিলেন। কুমার একটু হেসে বলল, হ্যাঁ, কিন্তু যেমন হঠাৎ বিপদে পড়েছিলাম তেমনি হঠাৎ উদ্ধারও পেয়েছি। আমি বরাবরই দেখে আসছি কুমারবাবু, বিপদের যারা তোয়াক্কা রাখে না, বিপদও তাদের এড়িয়ে চলে। আগে হ্যাঁ, অন্তত আমার জীবনে বারবার তাই হয়েছে। কিন্তু আপনি এত সকালে যাচ্ছেন কোথায়? একবার পটলবাবুকে দেখতে যাচ্ছি। সেদিন আর একটু হলেই তো পটলবাবু আপনার হাতেই পটল তুলছিলেন। নিতান্ত পরমায়ু ছিল বলেই বেচারা এ যাত্রায় বেঁচে গেলেন। ভদ্রলোক কেমন আছেন সেই খোঁজ নিতেই চলেছি। কুমার লজ্জিতভাবে বলল, চলুন আমিও আপনার সঙ্গী হব। আমার জন্যই তার এই দুর্দশা, তার খবর নেওয়া আমার কর্তব্য। মোহনলালের সঙ্গে খানিক দূর অগ্রসর হয়ে কুমার শুধল, আচ্ছা মোহনবাবু, সেদিন যে আমি সত্যি সত্যিই বাঘ দেখে বন্দুক ছুঁড়েছি, এ বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে কি? প্রবলভাবে মাথা নেড়ে মোহনলাল বলল, একটুও না, তার প্রমাণও দেখুন। বলেই সে পকেট থেকে কাগজের ছোট একটা মোড়ক বার করল। মোড়কের ভেতর রয়েছে একগোছা লোম, বাঘের লোম। কুমার বিস্মিতভাবে বলল, এ লোম আপনি কোথায় পেলেন? আপনার গুলি খেয়ে পটলবাবু যেখানে ছটফট করছিলেন সেইখানেই। লোমগুলোতে এখনো শুকনো রক্তও লেগে রয়েছে দেখছি। হ্যাঁ, এ থেকে বোঝা যাচ্ছে আপনার গুলি বাঘের গায়েও লেগেছে। তা নাও হতে পারে, হয়তো পটলবাবুর আহত পায়ের রক্তই লোমগুলোতে লেগে আছে। কুমারবাবু, এ মানুষের রক্ত নয়। কি করে জানলেন আপনি? আমি পরীক্ষা করে দেখেছি। পরীক্ষা? শুকনো রক্তের দাগে কি লেখা থাকে তা মানুষ না পশুর রক্ত? থাকে কুমারবাবু, থাকে। আপনি কি বর্ডেট রিয়াকশনের কথা শোনেননি? বর্ডেট সাহেব এই রকমই পদ্ধতি আবিষ্কার করেছেন, যার সাহায্যে শুকনো রক্তের দাগ পেলেই বলে দেওয়া যায় যে তা মানুষ কি তা পশুর রক্ত। আর সে পদ্ধতি আপনি জানেন? আগে হ্যাঁ, সেই পদ্ধতিতেই পরীক্ষা করে বুঝেছি এ রক্ত মানুষের রক্ত নয়। কুমার বিস্ময়ে ও নিজের অজ্ঞতায় নির্বাক হয়ে রইল। তার চোখে মোহনলাল আজ নতুন রূপে ধরা দিল। সে বেশ বুঝল এ ব্যক্তি কোনো সাধারণ লোক নয়। নিশ্চয়ই এ অনেক ব্যাপারেই জানে এবং বোঝে, এবং এ যে এখানে এসেছে নিশ্চয়ই তার মধ্যে কোনো গৌড় কারণ আছে। খানিকক্ষণ পরে কুমার বলল, বাঘের ডাক শুনলুম, তাকে দেখলুম, গুলি করলুম, সে আহত হলো, তার রক্তও পাওয়া গেল, কিন্তু তারপর কর্পূরের মতো বাঘ কোথায় উবে গেল? মোহনলাল চিন্তিত মুখে বলল, সেইটাই তো হচ্ছে আসল প্রশ্ন। একটা মস্ত বাঘ তার আস্ত দেহ নিয়ে একেবারে অদৃশ্য হয়ে গেল কোথায়? আর তার সেই খোঁড়া ঠ্যাং নিয়ে পটলবাবুই বা চোখের নিমিষে কোথায় হাওয়া হয়ে গেলেন? হো হো করে হেসে উঠে মোহনলাল বলল, প্রাণের দায়ে অসম্ভবও সম্ভব হয়। কচ্ছপও দৌড়ে হরিণকে হারিয়ে দিতে পারে, তবে পটলবাবু হয়তো ডাকাতদের ভয়ে পিটটান দেননি। তবে আপনার ভয়েই তিনি হয়তো বোধহয় একটিমাত্র ঠ্যাঙে ভর দিয়েই লম্বা দিয়েছেন। আমার ভয়ে? হ্যাঁ,
আপনার লক্ষ্যভেদ করবার শক্তির ওপরেই হয়তো তার মোটেই বিশ্বাস নেই। একবার বাঘ বধ করতে গিয়ে পা খোড়া করে দিয়েছিলেন, তারপর আবার ডাকাত মারতে গিয়ে আপনি যে তারই প্রাণ পাখিকে খাঁচা ছাড়া করতেন না সেটা তিনি ভাবতে পারেননি। কাজেই য পলয়তি সজীবতি, পটলবাবু বুদ্ধিমানের কাজই করেছিলেন। কুমার অপ্রতিভ হয়ে মাথা হেট করল। মোহনলাল তারপর যেন নিজের মনেই বলল, কিন্তু এ কী রকমের কথা? বাঘের গায়ে লাগলো গুলি, বাঘ হলো জখম, তবে পটলবাবুর পা কেমন করে খোঁড়া হলো? তাই তো, এই কথাটা তো তখন ভেবে দেখিনি। এও বা কেমন করে সম্ভব হয়? এখানকার সমস্ত কাণ্ডই যেন আজগুবি। এ বিপুল রহস্যের সমুদ্রে যেন কিছুতেই থই পাওয়ার জো নেই। তারা পটলবাবুর বাড়ির সম্মুখে এসে হাজির হলো। পটলবাবুকে প্রথম দেখে কুমারের যেমন মনে হয়েছিল শ্মশানের চিতার আগুনের ভেতর থেকে একটা মরা যেন দানয় পেয়ে জ্যান্ত পৃথিবীর পানে মিটমিট করে তাকিয়ে দেখছে, তেমনি পটলবাবুর বাড়িখানাকেও দেখে কুমারের মনে হলো এ যেন কার বিজন সমাধি ভবন। চারিধারে ঝোপঝাড়, ঘন বাঁশঝাড়, বড় জমি, এক কোণে একটা পচা ডোবা, মাঝখানে একটা পানা ধরা পুকুর। একসময় তার সব দিকেই বাঁধানো ছিল ঘাট, এখন তার একটাও টিকে নেই। সেই পুকুরেরই পূর্ব দিকে পটলবাবুর জীর্ণ, পুরনো ও প্রকাণ্ড বাড়িখানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ভাবছে এইবার কবে সে একেবারে হুড়মুড় করে ভেঙে পড়বে। এ বাড়িকে কেবল বাড়ি বললেই ঠিক বলা হবে না, একে অট্টালিকা বলাই উচিত, 7 মহলা অট্টালিকা। কিন্তু তার এদিক থেকে ওদিক পর্যন্ত চোখ চালিয়ে খালি দেখা যায় নোনা ধরা, ক্ষয়ে যাওয়া, বালি ঘষা ইটগুলো যেন ছাল ওঠা ঘায়ের মতো লাল হয়ে আছে। অজগর সাপের মতো শিকড় দিয়ে দেয়ালকে জড়িয়ে ধরে বড় বড় সব গাছ হাওয়ার ছোঁয়ায় শিউরে আর্তনাদ করে উঠছে। এক একটা এত বড় যে তার ডাল বেয়ে 8-10 জন মানুষ উঠলেও তারা নুয়ে পড়বে না। কুমার সবিস্ময়ে বলল, এ তো বাড়ি নয়, এ যে শহর। পটলবাবুর পূর্বপুরুষেরা নিশ্চয়ই খুব ধনী ছিলেন। মোহনলাল বলল, জানি না, তবে এইটুকু জানি যে এ বাড়ি পটলবাবুর পূর্বপুরুষের নয়। পটলবাবু এ গায়ে এসে বাসা বেঁধেছেন মোটে 3 বছর। এই পোড়া বাড়ি আর জমি তিনি জলের দরে কিনে নিয়েছেন। বাড়িখানাকে কিনে এর এমন অবস্থা করে রেখেছেন কেন? এত বড় বাড়ি মেরামত করতে গেল কত হাজার টাকার দরকার তা কি বুঝতে পারছেন না? বাড়িখানার একটা মহলই পটলবাবুর পক্ষে যথেষ্ট। সেই অংশটুকু মেরামত করে নিয়ে পটলবাবু সেইখানেই থাকেন। কিন্তু এ বাড়ি আগে কার ছিল তা কি আপনি জানেন? সে খোঁজও আমি নিয়েছি। বাংলাদেশের অনেক বড় জমিদারের পূর্বপুরুষ ডাকাত ছিলেন। প্রায় 300 বছর আগে এমনই এক ডাকাত জমিদার এই বাড়িখানা তৈরি করিয়েছিলেন। এরকম সেকেলে বাড়ির ভেতরের অনেক রহস্য থাকে। আমরা খোঁজ নিলে আজও তার কিছু কিছু পরিচয় পেতেও পারি। বাড়ির সদর দরজা এমন মস্ত যে তার ভেতরে অনায়াসেই হাতি ঢুকতে পারে। এতকাল পরেও দরজার লোহার খিল মারা পুরো পাল্লা দুখানি একটুও জীর্ণ হয়ে পড়েনি। মোহনলালের সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ঢুকে কুমার বলল, পটলবাবু কোন অংশে থাকেন আপনি জানেন তো? জানি, কিন্তু তার আগে বাড়ির অন্য অন্য মহলগুলো একবার বেরিয়ে এলে আপনার কষ্ট হবে কি? কুমার পরম উৎসাহিত হয়ে বলল, কিছু না, বলতে কি আমিও সেই কথাই ভাবছিলাম, কিন্তু পটলবাবুকে আগে তো সেটা একবার জানানো দরকার। কোনো দরকার নেই। পটলবাবুর মহল একেবারে আলাদা এবং তার দরজাও অন্যদিকে। এ মহলগুলোয় জনপ্রাণী বাস করে না, এগুলো এমনিই খোলাই পড়ে থাকে। এর মধ্যে যে কেউ ঢুকতে পারে, কত শেয়াল, কুকুর আর সাপখোপ যে এর ভেতরে বাসা বেঁধে রেখেছে, কেই বা তা বলতে পারে। একে একে তারা 3-4টে মহল পার হলো। বাড়ির ভিতরের অবস্থা তথৈবচ। বড় বড় উঠোন, দালান, চকমিলানো ঘর, কারুকাজ করা খিলান, কার্নিশ, থাম ও দরজা, কিন্তু বহুকালের অযত্নে তার আর কোনো শ্রী নেই। ঘরে ঘরে বাদুড় ঝুলছে, চামচিকে উঠছে, গোলা ব্যাং লাফাচ্ছে। পথ দিয়ে চলতে গেলে জংলা গাছপালা হাঁটু পর্যন্ত ঢাকা যায়।
পথ দিয়ে চলতে গেলে জংলা গাছপালা হাঁটু পর্যন্ত ঢাকা দেয়। ঘুমন্ত সাপ যোগ রেগে ফোঁস করে ওঠে। তফাতে তফাতে পলাতক জানোয়ারদের দ্রুত পদশব্দ শোনা যায়। মাঝে মাঝে সব অলিগলি, সুড়িপথ, তাদের ভিতরে কোষ্ঠী পাথরের মতো জমাট বাঁধা ঘুটঘুটে অন্ধকার। কুমারের বারবার মনে হতে লাগল সেই সব অন্ধকারের মধ্য থেকে যেন ভীষণ সব চোখের আগুন জ্বলে জ্বলে উঠছে। সে হিংসু ক্ষুধিত দৃষ্টিগুলো যেন মানুষের রক্তপান করবার জন্য দিবারাত্রি সেখানে জাগ্রত হয়ে আছে। আর সে কি স্তব্ধতা! সে স্তব্ধতাকে যেন হাত বাড়িয়ে স্পর্শ করা যায়। হঠাৎ কুমার বলে উঠল, দেখুন মোহনবাবু, মাটির দিকে চেয়ে দেখুন। মাটির পানে তাকিয়েই একটা লাফ মেরে মোহনলাল বলে উঠল, হ্যাঁ, আমি কি চোখের মাথা খেয়েছি যে এটা দেখতে না পেয়ে বোকার মতন এগিয়ে চলেছি? ভাগ্যিস আপনি দেখতে পেলেন। মাটির উপর দিয়ে বারবার এগিয়ে চলেছে বাঘের বড় বড় থাবার চিহ্ন। সেই পায়ের দাগ ধরে অগ্রসর হয়ে মোহনলাল ও কুমার গিয়ে দাঁড়ালো একটা সুড়িপথের সামনে। সেখানে আবার নতুন ও পুরাতন অসংখ্য পায়ের দাগ। দেখলেই বোঝা যায় ব্যাঘ্র মহাশয় সেখানে প্রায়ই বেড়াতে আসেন। মোহনলাল বলল, পটলবাবুর এই রাজপ্রাসাদে যে এত বেশি বাঘের আনাগোনা, গায়ের কেউই তো সেই খবর জানে না। চিড়িয়াখানার বাঘদের ঘরে যেরকম দুর্গন্ধ হয় সুড়িপথের গাঢ় অন্ধকারের ভেতর থেকে, ঠিক সেই রকম এক বিশ্রী বোটকা গন্ধ বাইরে আসছে। মোহনলাল একবার সেই ভয়াবহ সুড়িপথের ভেতর দিয়ে দৃষ্টিপাত করল। তারপর ফিরে কুমারের দিকে তাকিয়ে বলল, আচ্ছা কুমারবাবু, এর ভেতরে ঢোকবার সাহস কি আপনার আছে? কুমার তাচ্ছিল্যের হাসি হেসে বলল, পরীক্ষা করে দেখতে পারেন। তাহলে আসুন, আমার সঙ্গে আসুন। বলেই মোহনলাল বিনা দ্বিধায় সেই অন্ধকারে অদৃশ্য বিপদ ও রহস্যপূর্ণ সুড়িপথের ভেতরে প্রবেশ করল এবং তার সঙ্গে সঙ্গে এগোলো কুমার, অটল পদে, নির্ভীক প্রাণে। মোহনলাল যে একজন বিশিষ্ট বুদ্ধিমান ও রহস্যময় ব্যক্তি, আজকে তার সঙ্গে ভালো করে কথা বলে কুমার এটা বেশ বুঝতে পেরেছে। তার উপরে তার বুকের পাটা দেখে সে অত্যন্ত অবাক হয়ে গেল। কুমার আর একজন মাত্র লোককে জানে, এরকম মরিয়া মতন সে এমনই মৃত্যু ভয় ভরা অজানা বিপদের মধ্যে ঝাঁপ দিতে ভালোবাসে। সে হচ্ছে তার বন্ধু বিমল। ছেলেবেলা থেকেই বিপদের পাঠশালায় সে মানুষ। কিন্তু মোহনলাল কেন যে যেচে এই মৃত্যু খেলায় যোগ দিয়েছে, কুমার সেটা কিছুতেই আন্দাজ করতে পারছে না। সেও কি তাদের মতো শখ করে নিরাপদ বিছানার আরাম ছেড়ে চারিদিকে বিপদকে খুঁজে খুঁজে বেড়ায়? না নিজের কোনো কার্যসিদ্ধির জন্যই অমাবস্যা রাতের এই ভীষণ গুপ্ত কথাটা সে জানতে চায়? কিন্তু এখন এসব কথা ভাববার সময় নয়। কি ভয়ানক সুড়িপথে কয়েক পা এগিয়েই কুমার দেখল গলির মুখ দিয়ে বাইরের একটুখানি যে আলোর আভাস ছিল তাও অদৃশ্য হয়ে গেছে। এখন খালি অন্ধকার আর অন্ধকার। সে নিবিড় অন্ধকারের প্রাচীর ঠেলে কোনো মানুষের চোখই কোনো দিকে অগ্রসর হতে পারে না। সুড়িপথের দুদিকের এবড়ো খেবড়ো দেওয়াল এত বেশি স্যাঁতসেঁতে যে হাত দিতেই কুমারের হাত ভিজে গেল। আর সেই জানোয়ারি বোটকা গন্ধ নাকে খুব কষে কাপড় চাপা দিয়েও কুমারের মনে হতে লাগলো তার পেট থেকে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত বেরিয়ে আসবে। মোহনলালের হাতে সেই অন্ধকারকে বিদীর্ণ করে হঠাৎ একটা ছোট্ট ইলেকট্রিক লণ্ঠনের উজ্জ্বল আলো জ্বলে উঠল। কুমার বুঝল মোহনলাল রীতিমতো প্রস্তুত হয়েই এসেছে। মোহনলাল বলল, আচ্ছা কুমারবাবু, আপনার কাছে কি কোনো অস্ত্র বা সেরকম কিছু কি আছে? না। আপনি দেখছি আমার চেয়েও সাহসী। নিরস্ত্র হয়ে এই ভীষণ স্থানে ঢুকতে ভয় পেলেন না? আপনিও তো এখানে ঢুকেছেন, আপনিও তো বড় কম সাহসী নন। কিন্তু আমার কাছে রিভলভার আছে। বলেই মোহনলাল ফস করে হাতের আলোটা নিভিয়ে ফেলল। ও কি, আলো নেভেলেন কেন? একবার খালি দেখে নিলুম পথটা কীরকম। অজানা যদি পথ না হতো তাহলে এখানে আলোটাও জ্বালাতুম না। শত্রুর দৃষ্টি আকর্ষণ করে লাভ আছে কি? শত্রু? হ্যাঁ,
এই পথের মাটির ওপরে আলো ফেলে এইমাত্র দেখলুম যে এখানে খালি বাঘের পায়ের দাগই নেই, মানুষের পায়ের দাগও আছে। কিন্তু একসঙ্গে বাঘের আর মানুষের পায়ের দাগ? বলেন কি? আচ্ছা, একদম চুপ, আর একদমই কোনো কিন্তু কথা নয়। হয়তো কেউ আমাদের কথাও কান পেতে শুনছে। অত্যন্ত সতর্কভাবে পা টিপে টিপে দুজনে এগোতে লাগল। অন্ধকার যেন হাজার হাত বাড়িয়ে ক্রমেই বেশি করে তাদের চেপে ধরেছে। বন্ধ বাতাস দুর্গন্ধে যেন ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। কি একটা প্রচণ্ড আতঙ্ক যেন তাদের সর্বাঙ্গ আচ্ছন্ন করে দেবার জন্য চেষ্টা করছে। কুমারের মনে হলো সে যেন পৃথিবী ছেড়ে কোনো ভুতুড়ে জগতের ভিতর প্রবেশ করছে। এ পথ যেন জমালয়ের পথ। প্রেতাত্মা ছাড়া আর কেউ যেন এ পথে কোনোদিনও পথিক হয়নি। আচম্বিতে মাথার উপর দিয়ে বদ্ধ বাতাসের মধ্যে ঠান্ডা হাওয়ার চঞ্চল তরঙ্গ তুলে ঝটপট করে কারা যেন চলে গেল। সমাধির নিস্তব্ধতার মধ্যে হঠাৎ সেই শব্দ শুনে কুমারের বুকের কাছটা ধড়ফড়িয়ে উঠল। কিন্তু তারপরেই বুঝল এই মৃত জগতে জীবন্ত সাড়া পেয়ে বাদরেরা দলে দলে পালাচ্ছে। আরও কিছু দূর এগিয়েই মোহনলাল চুপি চুপি বলল, এখানে একটা দরজা আছে বোধ হয়। অন্ধকারে হাত বুলিয়ে কুমারও বুঝল দরজাই বটে। তার পাল্লা দুটো খোলা। সেও চৌকাঠ পার হয়ে গেল। তারপর দুদিকে হাত বাড়িয়ে আর দেয়াল খুঁজে পেল না। সরিপথ তাহলে শেষ হয়েছে, কিন্তু তারা কোথায় এসেছে? এটা ঘর না অন্য কিছু? এখানেও দুর্গন্ধের অভাব নেই। উপর পানে চাইলে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু কুমার অনুভব করল যে সরিপথের থমথমে বদ্ধ বাতাস আর এখন স্তম্ভিত হয়ে নেই। তারা দুজনেই সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সন্দিগ্ধভাবে খানিকক্ষণ কান পেতে রইল এবং অন্ধকারের মধ্যে দেখবার কোনো কিছু খুঁজতে লাগল। কিন্তু কিছুই দেখা যায় না, কিছুই শোনা যায় না। যেন দেহশূন্য মৃতের রাজ্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর মোহনলাল আবার তার ইলেকট্রিক লণ্ঠনটা জ্বালল। এটা প্রকাণ্ড একটা হল ঘরের মতো, কিন্তু ঘর নয়। কারণ ঘর বলতে যা বোঝায় এই জায়গাটাকে তা বলা যায় না। এটা একটা প্রকাণ্ড উঠোনের চেয়েও বড় জায়গা, কিন্তু মাথার উপরে রয়েছে ছাদ, মাঝে মাঝে থাম। ছাদের ভার রয়েছে তাদের উপরেই। হঠাৎ মোহনলাল সবিস্ময়ে একটা অব্যক্ত শব্দ করে উঠল। তারপরেই কুমারের একখানা হাত চেপে ধরে বলল, দেখুন কুমারবাবু, দেখুন। কি ভয়ানক! কুমার রুদ্ধশ্বাসে আড়ষ্ট নেত্রে দেখল তাদের কাছ থেকে হাত দশেক তফাতেই পড়ে রয়েছে একটা মরার মাথা, এবং সেই মাথাটার পাশে মাটির উপর এলানো রয়েছে স্ত্রীলোকের মাথার এক সারি কালো চুল। এক পলক দেখেই বোঝা যায় চুলগুলোই মরার মাথার খুলির থেকেই খসে পড়েছে, আর এ মাথাটা কোনো স্ত্রীলোকের। কুমার বলল, হ্যাঁ, এখনো মাথাটার আশেপাশে কিছু চুল লেগে রয়েছে। যারই মাথা, নিশ্চয়ই সে বেশি দিন মরেনি। মোহনলাল দুঃখিত স্বরে বলল, অভাগীর মৃত্যু হয়েছে হয়তো কোনো অমাবস্যার রাতেই। কুমার সচমকে প্রশ্ন করল, কি বলছেন আপনি? মোহনলাল বিরক্তভাবে বলল, কুমারবাবু, অমাবস্যার রাতের রহস্য বোঝবার জন্য আপনার এখানে আসা উচিত হয়নি। আপনি নিজের চোখকে যখন ব্যবহার করতে শেখেননি তখন এই রহস্যের কিনারা করবার শক্তিও আপনার নেই। আপনি জানেন যে বাঘের কবলে পড়ে এখানে অনেক স্ত্রীলোকের প্রাণ গিয়েছে। আমাদের সামনে যে মরার মাথাটা পড়ে রয়েছে ওটা যে কোনো স্ত্রীলোকের মাথা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার ওপরে আপনি কি এও দেখতে পাচ্ছেন না যে এই জায়গাটা নরম মাটির ওপরেই চারিদিকেই রয়েছে বাঘের থাবার দাগ? দুয়ে দুয়ে যোগ করলে কি হয় জানেন তো? 4। ওই মরার মাথাটা হচ্ছে 2, আর বাঘের থাবার দাগটা হচ্ছে 2। এই 2 আর 2 যোগ করুন, 4 ছাড়া আর কিছুই হবে না। অমাবস্যার রাতে এখানে বাঘের উপদ্রব না হলে আমরা আজ ওই মরার মাথাটাকে কখনোই এই জায়গায় দেখতে পেতুম না। অপ্রতিভ কুমার মাথা হেট করে মোহনলালের এই বক্তৃতা নীরবে সহ্য করল। মোহনলালের সূক্ষ্ম বুদ্ধি ও তীক্ষ্ণ দৃষ্টির কাছে আজ সে হার না মেনে পারল না। মোহনলাল লণ্ঠনটা সামনে এগিয়ে দিয়ে আবার বলল, কুমারবাবু, ওদিকটাও দেখছেন কি? খানিক তফাতে দেখা গেল একরাশ হাড়ের স্তূপ। মানুষের হাতের হাড়, পায়ের হাড়, বুকের হাড়, মাথার খুলি। কত মানুষের হাড় যে ওখানে জড়ো করা আছে
তা কে জানে। দেখলেই বুক ধড়াস করে ওঠে। এ যে মরার হাড়ের দেশ। যাদের এই হাড়, তাদের অশান্ত প্রেতাত্মারাও কি আজ এই অন্ধকার কোটরের আনাচে কানাচে আনাগোনা করছে নিজেদের দেহের শুকনো হাড়গুলিকে আবার ফিরে পাবার জন্যে? কেন সে জানে না। কুমারের বারবার মনে হতে লাগলো ইলেকট্রিক লণ্ঠনের আলোক রেখার উপরে গাঢ় কালো অন্ধকার যেখানে এই চিররাত্রির আলোকহীন গর্তের মধ্যে থমথম করছে, সেখানে দল বেঁধে দাঁড়িয়ে মানুষের চোখে অদৃশ্য হয়ে কারা সব প্রেতলোকের নিঃশব্দ ভাষায় ফিসফিস করে কথা কইছে আর ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। এতক্ষণ ওই বিভৎস অস্থিস্তূপের চারপাশে সার বেঁধে বসে যেন তারা নিজেদের মৃতদেহের হাড়গুলো খুঁজে বের করার চেষ্টা করছে। এখন মানুষের হাতের আলোর ছোঁয়া লাগবার ভয়ে তারা সবাই অন্ধকারের ভেতর গিয়ে লুকিয়েছে। কুমার আর থাকতে না পেরে দুহাতে মোহনলালের দুই কাঁধ প্রাণপণে চেপে ধরে বলল, মোহনবাবু, আর নয়, এখানে আমি আর থাকতে পারছি না। আকাশের আলোর জন্য প্রাণ আমার ছটফট করছে। চলুন বাইরে যাই, চলুন। কুমারবাবু, আমারও মনটা কেমন ছ্যাঁতছ্যাঁত করছে। মনে হচ্ছে যেন ভগবানের চোখ কখনো এই অভিশপ্ত অন্ধকারের ভিতর সদয়ে দৃষ্টিপাত করেননি। জ্যান্ত মানুষ যেন কখনো এখানে আসতে সাহস করেনি। আমিও আপনার মতো বাইরেই যেতে পারলেই বাঁচি, কিন্তু তার আগে একবার ওদিকটায় কি আছে দেখে যেতে চাই। চলুন, আসুন। কুমারের হাত ধরে মোহনলাল আবার সামনের দিকে এগিয়ে গেল। তারপর হাত 30 জমি পার হয়েই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। কুমার আশ্চর্য নেত্রে দেখল সেখানেও ওপরে ছাদ রয়েছে, কিন্তু সামনের দিকে নিচে আর মাটি নেই। থই থই করছে জল আর জল। বাঁদিকে দেওয়াল এবং সামনের দিকে প্রায় 30-35 ফুট পরে আর একটা খাড়া দেওয়াল। তারই ভেতর একটা জলে পরিপূর্ণ দীর্ঘ খাল ডান দিকে সামনে চলে গিয়ে অন্ধকারের ভেতর কোথায় যেন হারিয়ে গিয়েছে। কুমার অবাক হয়ে জলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পেছনের দিকে কেমন একটা অস্ফুট শব্দ হলো। মোহনলাল বিদ্যুতের মতো ফিরে হাতের লণ্ঠনটা সম্মুখে এগিয়ে ধরল এবং তারপরেই লণ্ঠনের আলোটা নিভিয়ে দিল। সে কি দৃশ্য! অনেক দূরে সুড়িপথের যে দরজা দিয়ে তারা এখানে এসেছে, সেই দরজার ভেতর দিয়ে দলে দলে কারা সব হলঘরের ভেতরে এসে ঢুকছে। তাদের অনেকের হাতে হারিকেন লণ্ঠন, কারুর হাতে বন্দুক এবং কারুর হাতে চকচক করছে বর্ষা বা তলোয়ার। তাদের চেহারা কালো কালো, গা আদুল এবং চোখ দিয়ে ঝরছে যেন হিংসার অগ্নিশিখা। কিন্তু মোহনলাল ইলেকট্রিক লণ্ঠন নিভিয়ে ফেলবার আগেই আগন্তুকেরা তাদের দেখে ফেলল এবং সঙ্গে সঙ্গে তাদেরও হাতের সমস্ত আলো নিভে গেল। তারপরেই বন্দুকের আওয়াজ হলো। কুমার ও মোহনলালের আশপাশ দিয়ে 3-4টে বন্দুকের গুলি শো শো করে চলে গেল। মোহনলাল বলে উঠল, কুমারবাবু, লাফিয়ে পড়ুন, লাফিয়ে পড়ুন। হ্যাঁ, কোথায়? এই তো খালের জলে। বাঁচতে চান তো লাফিয়ে পড়ুন। বলেই মোহনলাল লাফ মারল। সঙ্গে সঙ্গে কুমারও দিল মস্ত এক লাফ। ঝপাং ঝপাং করে দুজনেই জলের ভেতরে গিয়ে পড়ল। একটু পরেই তারা বুঝল এই জলে স্রোত রয়েছে, নিশ্চয়ই কোনো নদীর সঙ্গে এর যোগ রয়েছে। সাঁতার দিয়ে স্রোতের টানের সঙ্গে তারা ভেসে চলল। হঠাৎ জল তোলপাড় করে প্রকাণ্ড কি যেন একটা ভেসে উঠল। কুমার সভয়ে বলল, কুমির, কুমির! অন্ধকার, সামনে দপদপ করে 2 টুকরো আগুন জ্বলছে। সে দুটো কুমিরের চোখ না সাক্ষাৎ মৃত্যুর চোখ? ওপাশ থেকে মোহনলালের স্থির গম্ভীর অথচ দ্রুত কণ্ঠস্বর শোনা গেল। মোহনলাল বলছে ছোট ছোট ডুব সাঁতার দিয়ে এগিয়ে যেতে। মোহনলালের মুখের কথা শেষ হতে না হতেই সামনের আগুন চোখ দুটো নিভে গেল। কুমার বুঝল কুমির শিকার ধরবার জন্য ডুব দিল। সঙ্গে সঙ্গে সেও ডুব দিল। নিঃশ্বাস বন্ধ করে জলের তলা দিয়ে ডান দিকে যতটা পারল সাঁতরে এগিয়ে গেল। তারপর ভেসে উঠে নিঃশ্বাস নিয়েই আবার ডুব দিয়ে ডান দিকে এগিয়ে গেল। এমনি করে বারংবার ভেসে এবং বারংবার ডুবে একে বেঁকে কুমার অনেকক্ষণ সাঁতার দিল। সঙ্গে সঙ্গে সে ভাবতে লাগলো মোহনলাল বিপদেও কি অটল, কি তার স্থির বুদ্ধি।
সামনে ভীষণ কুমির দেখেই সে যখন ভয় পেয়েছে, মোহনলালের মাথা তখন বিপদ থেকে মুক্তি লাভের উপায় চিন্তা করছে। মোহনলাল যে কৌশল তাকে শিখিয়ে দিল সেটা সেও জানত, কিন্তু কুমিরের মুখে পড়ে তার কথা সে ভুলে গিয়েছিল। কুমিরটা লক্ষ্য স্থির করে জলের উপর ভেসে উঠেই তারপর ডুব দিয়ে ঠিক লক্ষ্যস্থলে গিয়ে শিকার ধরে। কিন্তু ইতিমধ্যে যাকে সে ধরবে সে যদি স্থান পরিবর্তন করে তাহলে কুমির তাকে আর ধরতে পারে না। খানিকক্ষণ পরেই কুমার দেখল যে সামনের দিকে দূরে দিনের ধবধবে আলো দেখা যাচ্ছে। তাহলে ওটুকুই হচ্ছে সুড়ঙ্গ খালের মুখ। কিন্তু পেছনে কালো জল তোড়পাড় করে যে নির্দয় মৃত্যু তখনও এগিয়ে আসছে, তার কবল থেকে উদ্ধার পাবার জন্য তাকে তখনই আবার ডুব দিতে হলো। আলো দেখে খুশি হবার বা মোহনলালের খোঁজ নেবার অবসর কুমারের এখন নেই। সুড়ঙ্গ খাল শেষ হলো। কুমার বাইরের উজ্জ্বল সূর্যকিরণে এসে দেখল অদূরেই মোহনলাল নদীর উপরে ভেসে উঠেছে। কুমার বুঝল খাল কেটে গায়ের কাজলা নদীর জলই সেই প্রকাণ্ড সুড়ঙ্গের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। নিশ্চয়ই এসব হচ্ছে সেকেলে ডাকাতদের কাণ্ড। পেছনে তাকিয়েই দেখল একগুয়ে কুমিরটাও জলের উপরে জেগে উঠেছে, মোহনলালের খুব কাছেই। মোহনলাল ক্রুদ্ধ ও বিরক্ত স্বরে চেঁচিয়ে বলল, ভারী তো জ্বালালে দেখছি, এ আপদ যে কিছুতেই আমাদের সঙ্গ ছাড়তে চায় না। এবার কুমার আর ডুব দিল না, কারণ সে বুঝে নিল কুমিরের লক্ষ্য এখন মোহনলালেরই দিকে। আবার মোহনলাল খানিকটা তফাতে গিয়ে ভেসে উঠল, এবং কুমিরটাও ঠিক ভেসে উঠল সেখানেই যেখানে একটু আগে মোহনলাল ছিল। আবার শিকার ফসকেছে দেখে কুমিরটা নিষ্ফল আক্রোশে জলের উপরে ল্যাজ আছড়াতে লাগল। মানুষ খেতে এসে তাকে এমন বিষম পরিশ্রম বোধ হয় আর কখনো করতে হয়নি। মোহনলাল বলল, না, এ লুকোচুরি খেলা আর ভালো লাগছে না, দেখি এতেও বেটা ভয় পায় কিনা। বলেই সে কুমিরের চোখ টিক করে উপরে উপর 3 বার রিভলভার ছুড়ে সাত করে জলের তলায় নেমে গেল। সঙ্গে সঙ্গে কুমিরটাও অদৃশ্য হল। রিভলভারের গুলিতে কুমির যে মরবে না কুমার তা জানত। যত বড় জানোয়ারই হোক, সাত করে কেউ রিভলভারের গুলি হজম করতে চায় না। তাই এবার মোহনলাল ভেসে ওঠার পরেও কুমিরটার ল্যাজ একটুখানি ডগা পর্যন্ত দেখা গেল। মোহনলাল বলল, মানুষ খাবার চেষ্টা করলে যে সব সময় আরাম পাওয়া যায় না, কুমিরটা বোধহয় তা বুঝতে পেরেছে। অন্তত তার একটা চোখ যে কানা হয়ে যায়নি তাই বা কে বলতে পারে। চলুন কুমারবাবু, আমরা ডাঙায় গিয়ে উঠি। তীরে উঠে মোহনলাল বলল, এসেছিলুম পটলবাবুর সঙ্গে দেখা করতে, কিন্তু আপনি কি বলেন কুমারবাবু, এ অবস্থায় আমাদের কি আর কোনো ভদ্রলোকের সঙ্গে দেখা করা উচিত? কুমার বলল, পটলবাবুর সঙ্গে আরেকদিন দেখা করলেই চলবে। আর সত্যি কথা বলতে কি, পটলবাবুর ওপরে আমার অত্যন্ত সন্দেহ হচ্ছে। কেন? পটলবাবুর বাড়ির ভেতর আজ যা দেখলুম, তার সঙ্গে যে তার যোগ নেই, এটা কি বিশ্বাস করা যায়? না, বিশ্বাস করা যায় না, কিন্তু তিনি এর বারমহলটাই মেরামত করে নিয়েছেন, কিন্তু এর ভেতরে তিনি কোনোদিন ঢোকেনও নি। সুতরাং এর মধ্যে কি আছে বা কি হচ্ছে না হচ্ছে তিনি কেমন করে জানবেন? তিনি বললেই আমরা কি মেনে নেব? না মেনে উপায় কি? আমাদের প্রমাণ কোথায়? বাড়ির ভাঙা মহলগুলো তো দিনরাতি খোলা পড়ে থাকে, এবং বাইরের যে কোনো লোক যখন খুশি তার ভেতরে ঢুকতে পারে, যেমন আজ আমরা ঢুকেছিলাম। অথচ পটলবাবু কিছুই টের পাননি। ডাকাত বা অন্য কোনো বদমাইশের দল কোনো অজানা গুপ্ত পথ দিয়ে তার মধ্যে ঢুকে কখন কোথায় আস্তানা পেতে সে কথা তিনি কি করে জানবেন? ভাঙা বাড়ির ভেতরে যে বাঘের আড্ডা আছে এটাও তার পক্ষে জানা সম্ভব নয়। আর বুনো বাঘ যদি মানুষ ধরে খায় সেজন্যও কেউ পটলবাবুর ঘাড়ে দোষ চাপাতে পারে না। আর এ হচ্ছে আশ্চর্য বুনো বাঘ, পোড়া বাড়িতে থাকে। সত্যি কথা বলতে তিনি নক্ষত্রের খবর রাখে। অমাবস্যার রাত না হলে তার খিদে হয় না। গয়না পরা স্ত্রীলোক ছাড়া আর কারুকে সে ধরে না। আবার সঙ্গে করে আনে ডাকাতের দল। কুমার সন্দেহপূর্ণ কণ্ঠে বলল, প্রতি অমাবস্যার রাতে এখানে এসে যে দেখা দেয়, সে কি সত্যি সত্যি বাঘ না আর কিছু? আপনি তো স্বচক্ষেই বাঘটাকে দেখেছেন, এবং আমিও দেখেছি যে এই আসলই বাঘ। তার প্রমাণও আজ পেয়েছি। পোড়াবাড়ির অন্ধকার গহ্বরে মানুষের হাড়ে স্তূপ তো দেখেছেন, যাদের রক্ত মাংস গেছে বাঘের জঠরে। সেই অভাগাদেরই
হাড়ের রাশি সেখানে পড়ে রয়েছে। এই বাঘ কি মায়াবাঘ, না এসব ভুতুড়ে কাণ্ড? গায়ের লোকেরাও বলে এইসব ভুতুড়ে কাণ্ড, কিন্তু বিংশ শতাব্দীর ইংরেজি আইনের কাছে ভুতুড়ে কাণ্ড বলে কোনো কাণ্ডই নেই। আমরা ইকালে সভ্য মানুষ, সভ্য লোক। ভূত তো কোন ছাড়, ভগবানকেই আমরা উড়িয়ে দিতে পারলে বেঁচে যাই। যাক সে কথা, এখন আপনি কি করবেন, কিছু কি ভেবেছেন? থানায় ফিরে যাব। কিন্তু সাবধান, আজ যা দেখেছেন থানার কারোর কাছে তা প্রকাশ করবেন না। অমাবস্যা রাতের রহস্য যদি জানতে চান তাহলে একেবারে মুখ বন্ধ রাখবেন। পুলিশের কাছে এখন কিছু জানালেই তারা বোকার মতো গোলমাল করে সব গুলিয়ে দেবে। আজ যা দেখলুম তাতে মনে হয় আপনি চুপচাপ থাকলে আসছে অমাবস্যাতেই সব রহস্যের কিন্তু কিনারা হয়ে যাবে। আজ আর এর বেশি কিছু বলবো না, নমস্কার। কুমার চিন্তিত মুখে থানার দিকে এগিয়ে চলল। বাসার কাছে বারবার এসে এসে দেখল চন্দ্রবাবু একদল পাহারাওয়ালা নিয়ে থানার ভেতর থেকে বেরিয়ে আসছেন। কুমারকে দেখেই তাড়াতাড়ি তার কাছে এসে বললেন, আরে এই যে কুমার, তোমার জন্য আমার বড় ভাবনা হয়েছিল। কেন চন্দ্রবাবু? আমি শুনলুম তুমি আর মোহনলাল নাকি নদীতে কুমিরের মুখে পড়েছ। এখন তোমাকে দেখে আমার সকল ভাবনা দূর হলো। যাক, এই যাত্রা তাহলে তুমি বেঁচে গিয়েছো। হ্যাঁ, এই যাত্রা কেন চন্দ্রবাবু, অনেক যাত্রায় এমনি আমি বেঁচে গেছি। তবে একদিনের যাত্রায় মরণকে যে আর ফাঁকি দিতে পারবো না, সে বিষয়ে কোনোই সন্দেহ নেই। কুমিরটা কি মোহনলালের রিভলভারের গুলি খেয়েই পালিয়ে গেছে? গায়ের চারদিকেই আমার গুপ্তচর আছে, এই কথা তো তুমি জানো। কিন্তু মোহনলাল কোথায়? তুমি থানায় গিয়ে ভিজে কাপড় চোপড়গুলো বদলে ফেলো, ততক্ষণে আমি মোহনলালের বাড়িটা একবার ঘুরে আসি। কেন, সেখানে আবার কি দরকার? আমি মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছি। থানার ভেতরে গিয়ে এখন ভিজে কাপড় চোপড় ছেড়ে কুমারের কিঞ্চিত বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু চন্দ্রবাবুর কথা শুনে কুমার বিশ্রামের কথা একেবারেই ভুলে গেল। তাড়াতাড়ি চন্দ্রবাবুর পেছনে ছুটে গিয়ে কুমার জিজ্ঞাসা করল, মোহনলাল বাবু কি করেছেন? আপনি তাকে গ্রেপ্তার করবেন কেন? চন্দ্রবাবু বললেন, তুমি তো জানো কুমার, মোহনলালের ওপরে গোড়া থেকেই আমার সন্দেহ আছে। কে সে, কোথাকার লোক? এত বেড়াবার জায়গা থাকতে মানসপুরেই বা তার বেড়াতে আসবার শখ হলো কেন? এইসব কিছু আন্দাজ করার উপায় নেই। তার সবই যেন কেমন রহস্যময়। আমার গুপ্তচর দেখেছে সে প্রায়ই নিশীথ রাতে বাসা থেকে বেরিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। ভেবে দেখো, মানসপুরের সন্ধে হলে যখন সবাই দরজায় খিলেটে ভয়ে কাঁপতে থাকে, মোহনলাল তখন সুন্দরবনের ঝোপে ঝোপে ঘুরে বেড়ায়। তাই তো পটলবাবু সন্দেহ করেন যে মোহনলাল হচ্ছে ভুলু ডাকাতির দলের লোক। কিন্তু এসব তো খালি সন্দেহের কথা। মোহনলাল বাবুকে গ্রেপ্তার করতে পারেন এমন কোনো প্রমাণ তো আপনি পাননি। এতদিন তা পাইনি বলেই মোহনলাল যে সাংঘাতিক লোক, এবারে সেই প্রমাণ আমি পেয়েছি। প্রমাণ? কি প্রমাণ? আমার গুপ্তচর এসে কিছুদিন আগে খবর দিয়ে গিয়েছিল যে মোহনলালকে সে একটা রিভলভার সাফ করতে দেখেছে। জানো তো, রিভলভার ব্যবহার করলে লাইসেন্স নিতে হয়। আমি কলকাতায় তার করে জেনেছি যে মোহনলালের নামে কোনো রিভলভারের লাইসেন্স নেই। এ একটা কত বড় অপরাধ তা কি বুঝতে পারছো কুমার? লাইসেন্স নেই, মোহনলাল বাবু তবু রিভলভার ব্যবহার করছেন। বিপ্লববাদী কি ডাকাত ছাড়া এমন কাজ আর কেউ করে না। আপাতত এই অপরাধেই আমি মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছি। কুমার অবাক হয়ে ভাবতে লাগলো, তবে কি মোহনলাল সত্যি সত্যি দোষী? সে কি ডাকাত? মানুষ খুন করাই কি তার ব্যবসা? কিন্তু তাহলে অমাবস্যার রাতের রহস্য আবিষ্কার করবার জন্য তার এত বেশি আগ্রহ কেন? আর মোহনলাল যদি ডাকাতদেরই কেউ হয়, তবে পটলবাবুর ভাঙা বাড়ির ভিতরে গিয়ে ডাকাতদের দেখে ভয় পালিয়ে এলো কেন? এসব কি ছলনা, আমার চোখে ধুলো দেবার চেষ্টা? এমনি সব কথা ভাবতে ভাবতে চন্দ্রবাবু ও পাহারাওয়ালাদের সঙ্গে কুমার এগিয়ে চলল এবং ক্রমে অশ্বথ, বট ও তাল নারকেলের ছায়া খেলানো আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে কুমার মোহনলালের বাসার সম্মুখে গিয়ে পড়ল। খানিকটা খোলা জমি, মাঝখানে একখানা ছোট তেতলা বাড়ি। ডান পাশে মস্ত একটা বাঁশঝাড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে বাতাসে দোল খাচ্ছে এবং বাম পাশ দিয়ে বর্ষায় কাজলা নদীর ঘোলা জল নাচতে নাচতে ছুটে যাচ্ছে। চন্দ্রবাবু ও কুমার বাড়ির সদর দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজা ভেতর থেকে বন্ধ। চন্দ্রবাবু দুজন পাহারাওয়ালাকে ডেকে বললেন,
বাড়ির পেছনে একটা খিড়কির দরজা আছে, তোমরা সেই দরজায় গিয়ে পাহারা দাও। পাহারাওয়ালারা তার হুকুম তামিল করতে ছুটল। চন্দ্রবাবু দরজার কড়া নাড়তে লাগলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। চন্দ্রবাবু কড়া নাড়তে নাড়তে এবার চিৎকার শুরু করলেন, মোহনলাল বাবু, ও মোহনলাল বাবু! সাড়া শব্দ কিছুই নেই। আরও কিছুক্ষণ কড়া নেড়ে ও চিৎকার করে চন্দ্রবাবু শেষটা খাপ্পা হয়ে বললেন, মোহনলাল বাবু, এ ভালো হচ্ছে না, কিন্তু এইবারে আমরা দরজা ভেঙে ফেলবো। এতক্ষণে দরজাটা খুলে গেল। মস্ত বড় একমুখ পাকা দাড়িগোপ নিয়ে একটা খোট্টা চাকর দরজার উপরে এসে দাঁড়ালো। ভাঙা ভাঙা বাংলায় জিজ্ঞাসা করল, কাকে খোঁজা হচ্ছে? মোহনলাল বাবু কোথায়? বাবু তেতলার ছাদের উপরে আছেন। তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে চারজন পাহারাওয়ালাদের সঙ্গে চন্দ্রবাবু রেগে বাড়ির ভেতরে গিয়ে ঢুকলেন। কুমারও পেছনে পেছনে গেল। সামনেই সিঁড়ি। সিঁড়ি দিয়ে সকলে দ্রুত পদে একবার তেতলার ছাদে গিয়ে উঠল। তেতলার ছাদের ওপরে একটা চিলে ছাদ। মোহনলাল পরম নিশ্চিন্ত মুখে সেই ছাদের ধারে পা ঝুলিয়ে বসে আছে। চন্দ্রবাবু বললেন, চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা ভেঙে গেল, তবু মশায় সাড়া পাওয়া যাচ্ছিল না কেন? মোহনলাল গম্ভীরভাবে শান্ত স্বরে বলল, আমি যে গান গাইছিলাম, গান গাইতে গাইতেই সাড়া দেবো কেমন করে? চন্দ্রবাবু চোটে মোটে বললেন, আবার ঠাট্টা হচ্ছে? এখন লক্ষ্মী ছেলের মতো সুরসুর করে ওখান থেকে নেবে এসো দেখি, তারপর দেখা যাবে কেমন গান গাইতে পারো। মোহনলাল একগাল হেসে বলল, আমাকে এত আদর করে নিচে নামতে বলছেনই বা কেন চন্দ্রবাবু? চন্দ্রবাবু বললেন, তোমাকে দিল্লির লাড্ডু খাওয়াবো কি না, তাই এত সাদাসাদি করছি। মোহনলাল খুব ফুর্তির সঙ্গে দু হাতে তুড়ি দিয়ে ঘন ঘন মাথা নাড়তে নাড়তে গান ধরে দিল। লাড্ডু যদি এনে থাকো গিয়ে দাদা দিল্লি, ঢেকে ঢুকে রেখো যেন খায় না কো বিল্লি। কিবা তার তুলল শুনে মন ভুলল, খেলে যে বলো না কো কেন সব গিল্লি। চন্দ্রবাবু রেগে টং হয়ে বললেন, আবার আমার সঙ্গে মশকরা? দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। মোহনলাল তেমনি হাসি মুখে বলল, মজা দেখাবেন? দেখান না চন্দ্রবাবু, আমি মজা দেখতে ভারী ভালোবাসি। হ্যাঁ, দুহাতে যখন লোহার বালা পড়বে মজাটা তখন ভালো করেই টের পাবে বাছাধন। বিস্মিত স্বরে মোহনলাল বলল, লোহার বালা? সে কি দাদা, আপনাদের দেশে সোনার বালা কেউ পরে না নাকি? চন্দ্রবাবু হুঙ্কার দিয়ে বলে উঠলেন, হিট ঠাট্টা তবে রে পাজি ডাকু! চৌকিদার, যাও চিলের ছাদে উঠে ওই বদমাইশটাকে কান ধরে টেনে নামিয়ে নিয়ে এসো তো। পাহারাওয়ালারা অগ্রসর হলো, কিন্তু মোহনলাল একটুও দমল না। হো হো করে হেসে উঠে ডান হাতখানা হঠাৎ মাথার উপর তুলে এসে বলল, আমার ডান হাতে কি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো? মোহনলালের ডান হাতে কালো রঙের গোলাকার কি একটা জিনিস রয়েছে বটে। চন্দ্রবাবু সন্দেহপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, কি ওটা? বোমা। শুনেই পাহারাওয়ালারা তাড়াতাড়ি পিছিয়ে এলো। মোহনলাল বলল, আমার দিকে কেউ এক পায়ে এগিয়ে এলেই আমি এই বোমা ছুড়ব, সঙ্গে সঙ্গে বাড়িখানা কিন্তু উড়ে যাবে। চন্দ্রবাবু শুকনো গলায় বললেন, কিন্তু তাহলে তুমিও বাঁচবে না। না, আমিও বাঁচব না, আপনারাও বাঁচবেন না। চন্দ্রবাবু খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তারপর বললেন, মোহনলাল, আমাকে ভয় দেখিয়ে তুমি পালাতে পারবে না। কর্তব্যের জন্য যদি আমাকে মরতে হয় তাহলে আমি মরতেও রাজি আছি। আচম্বিতে ভীষণ চিৎকার করে মোহনলাল বলল, তবে মর। বলেই হাতের সেই বোমাটা সে সজোরে চন্দ্রবাবুর দিকে নিক্ষেপ করল। পর মুহূর্তে কুমারের মনে হলো চোখের সামনে সারা পৃথিবীর আলো দপ করে নিভে গেল এবং ভয়ঙ্কর এক শব্দের সঙ্গে সঙ্গে রাশিকৃত ভাঙা ইট, কাঠ, ধুলো, বালি ও রাবিশের ফোয়ারার মধ্যে তার দেহটা হাড়গোড় ভাঙা দয়ের মতো আকাশের দিকে ঠিকরে উঠে গেল। এবং তারপরে বিস্ময় এবং আতঙ্কের প্রথম ধাক্কাটা সামলে দেখল, না, তারা আকাশে উড়ে যায়নি, পৃথিবীতেই বিরাজ করছে এবং চোখের সম্মুখেই ছাদের ওপরে একটা কালো রবারের বল লাফিয়ে লাফিয়ে খেলা করছে এবং চারজন পাহারাওয়ালা চারদিকে চিৎপাত উপুর হয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে।
দুই হাতে মুখ চেপে চন্দ্রবাবু ছাদের উপরে হাঁটু গেড়ে বসলেন। বারবার বিপদে পড়ে কুমারের আত্মসংবরণ ক্ষমতা বেড়ে গিয়েছিল, তাই সকলের আগেই সেই বুঝতে পারল যে মোহনলাল যেটা ছুঁড়েছিল সেটা বোমাটোমা কিছুই নয়, একটা তুচ্ছ রাবারের বল মাত্র। সকৌতুকে হেসে উঠে কুমার বলল, চন্দ্রবাবু, ও চন্দ্রবাবু, চোখ খুলে দেখুন, আমরা কেউ এখনো সশরীরে স্বর্গে যাইনি। যেন দুঃস্বপ্ন থেকে জেগে উঠে একটা নিঃশ্বাস ফেলে চন্দ্রবাবু বললেন, আমরা বেঁচে আছি, আমরা মরিনি। বলো কি, বোমাটা তাহলে ফাটেনি? ওহ, মস্ত একটা ফাঁড়া কেটে গেল। না, বোমা ফাটেনি। ওই যে আপনার পায়ের তলাতেই তো বোমাটা পড়ে রয়েছে। ঠিক স্প্রিংওয়ালা পুতুলের মতো মস্ত একটা লাফ মেরে দাঁড়িয়ে উঠে চন্দ্রবাবু বললেন, বলো কি হে চৌকিদার, এই চৌকিদার, বোমাটা শিগগির এখান থেকে সরিয়ে ফেল, শিগগির, নইলে এখনো হয়তো ওটা ফাটতে পারে। ঠান্ডা হন চন্দ্রবাবু, ঠান্ডা হন। বোমা ছোড়েনি, ওটা একটা রবারের বল ছাড়া আর কিছুই নয়। চন্দ্রবাবু অনেকক্ষণ নিষ্পলক চোখে বলটার দিকে তাকিয়ে থেকে হঠাৎ গর্জন করে বললেন, কি, আবার আমার সঙ্গে ঠাট্টা? তবে রে রাস্কেল! বলে চিলের ছাদের দিকে কটমট করে তাকিয়েই তার মুখ যেন সাদা হয়ে গেল। বিদ্যুতের মতো চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, মোহনলাল কোথায় গেল? কুমার সচমকে চিলের ছাদের দিকে তাকিয়ে দেখল, সত্যি তো, সেখান থেকে মোহনলালের মূর্তি যে ভোজবাজির মতো অদৃশ্য হয়েছে। চন্দ্রবাবু উৎকণ্ঠার সঙ্গে বললেন, কোথায় গেল মোহনলাল? কোন দিক দিয়ে সে পালালো? এখান থেকে পালাবার কোনো পথই নেই। তবে কি সে মরিয়া হয়ে চারতলার ছাদ থেকেই নিচে লাফ মারলে? বলেই চন্দ্রবাবু ছুটে ছাদের ধারে গিয়ে নিম্ন দিকে দৃষ্টিপাত করলেন, কিন্তু সেখানেও মোহনলালের চিহ্নমাত্র নেই। কপালে করাঘাত করে চন্দ্রবাবু বললেন, হ্যাঁ, একটা বাজে আর বিশ্রী ঠাট্টা করে লোকটা কিনা আমাদের সকলের চোখে ধুলো দিয়ে পালালো। উহ, এ কি ভয়ানক লোক রে বাবা! এরপরেও আমার চাকরি আর কি করে বজায় থাকে বলো তো? কিন্তু কুমার এত সহজে বোঝ মানবার ছেলে নয়। সে কিছু না বলে বরাবর নেমে একতলায় গেল, তারপর বাড়ির বাইরে ঠিক চিলের ছাদের নিচে গিয়ে দাঁড়ালো। সেখানে যা দেখল তা হচ্ছেই, ঠিক চিলের ছাদের নিচেই মাটির উপরে প্রায় 2 গাড়ি বালি পাকার হয়ে আছে, এবং সেই বালির স্তূপের মধ্যে একটা বড় গর্ত। অনেক উঁচু থেকে যেন একটা ভারী জিনিস সেখানে এসে পড়েছে। মোহনলাল তাহলে ছাদের ওপর থেকে এই নরম বালির গাদায় লাফিয়ে পড়ে অনায়াসেই চটপট দিয়েছে। কুমার তখনই চন্দ্রবাবুকে ডেকে এনে ব্যাপারটা দেখালো। দেখে শুনে চন্দ্রবাবু তো একেবারেই অবাক। খানিক পরে 2 চোখ ছানা বড়ার মতন করে তিনি বললেন, সাবাস বুদ্ধি! মোহনলাল যে দেখছি পালাবার পথ আগে থাকতেই ঠিক করে রেখেছিল। কুমার, আমি হলপ করে বলতে পারি, এই মোহনলাল বড় সহজ লোক নয়। এখানে বেড়াতেও আসেনি, এ ভুলু ডাকাতের চোরও নয়, এ হচ্ছে নিজেই ভুলু ডাকাত। থানায় ফিরে আবার নতুন এক বিস্ময়। কুমার নিজেই ঘরে ঢুকে দেখল মেঝের উপর একখানা খাম পড়ে আছে, যেন জানালা গলিয়ে কেউ সেখানা ঘরের ভেতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। কুমার চিঠিখানা পড়ল। কুমারবাবু, আসছে অমাবস্যার রাতে আপনি পটলবাবুর ভাঙা বাড়ির সুড়ি পথের কাছাকাছি ঝোপঝাপে কোথাও লুকিয়ে থাকবেন। সঙ্গে বন্দুক, রিভলভার আর টর্চ লাইট নিয়ে যেতে কিন্তু একদমই ভুলবেন না। আসছে অমাবস্যার রাতেই রহস্যের কিনারা হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। ইতি, বন্ধু। পুনশ্চ এই চিঠির কথা ঘুণাক্ষরেও চন্দ্রবাবুর কাছে প্রকাশ করবেন না। আচম্বিতে ঝড়ের মতো চন্দ্রবাবু ঘরের ভেতরে প্রবেশ করলেন। তারও হাতে একখানা চিঠি। চন্দ্রবাবু বললেন, দেখো কুমার, আবার কি ব্যাপার? আমার শোবার ঘরের ভিতরে বাইরে থেকে এই চিঠিখানা কে যেন ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। চিঠিখানা নিয়ে কুমার বুঝল একই লোক তাকে আর চন্দ্রবাবুকে চিঠি লিখেছে। এই পত্রখানায় লেখা ছিল, চন্দ্রবাবু আসছে অমাবস্যার রাতে পটলবাবুর ভাঙা বাড়ির পিছনে কাজলা নদীর জল যেখানে সুড়ঙ্গ খালের মধ্যে গিয়ে ঢুকেছে, ঠিক সেইখানেই অনেক লোকজন আর অস্ত্রশস্ত্র নিয়ে লুকিয়ে থাকবেন। সেই রাতেই আপনি
ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করতে পারবেন। ইতি বন্ধু। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। অমাবস্যার সেই ভয়ানক রাত আবার এসেছে, কিন্তু 12টা বাজতে এখন অনেকটাই দেরি। কুমার নিজের ঘরের জানালার ফাঁক দিয়ে দেখল চন্দ্রবাবু ধরা চুড়ো পড়ে প্রস্তুত হচ্ছেন। সেই অজানা বন্ধুর কথা মতো চন্দ্রবাবু যে আজ পটলবাবুর ভাঙা বাড়ির পেছনে কাজলা নদীর সুড়ঙ্গ খালের মুখে গিয়ে সদল বলে পাহারা দিতে ভুলবেন না, কুমার তা বেশ জানত। এবং এটাও সে জানত যে যাবার আগে তারও ডাক পড়বে। চন্দ্রবাবু তাকেও তার সঙ্গে যেতে বললেন, কিন্তু সেই অজানা বন্ধু তাকে ভাঙা বাড়ির ভেতরে সুড়িপথের কাছাকাছি কোথাও ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে বলেছে। চন্দ্রবাবুর কাছে আবার একথা প্রকাশ করতে বারণও আছে, তাই কুমার তাকে কোনো কথাই জানায়নি। কাজেই পাছে চন্দ্রবাবু তাকে সঙ্গে করে যাবার জন্য ডাকেন, সেই ভয়ে কুমার চুপি চুপি থানা থেকে আগে থাকতেই বেরিয়ে পড়েছে। পটলবাবুর বাড়ির দিকে রওনা হলো সে। কিন্তু এই অজানা বন্ধুই বা কে, আর চন্দ্রবাবুর কাছে এত লোকচুরির কারণই বা কি? অনেক মাথা ঘামিয়েও কুমার সেটা আন্দাজ করতে পারেনি। আজও সেই কথাই ভাবতে ভাবতে কুমার অন্ধকারের ভেতর দিয়ে পথ চলতে লাগলো। অন্ধকারকে আরো ঘন করে তুলে ওই তো পটলবাবুর প্রকাণ্ড ভগ্ন অট্টালিকা সামনেই দাঁড়িয়ে আছে। তবে দেয়ালকে শক্ত শিকড় দিয়ে জড়িয়ে ধরে যেসব বড় বড় অশ্বত্থ বট মাথা খাড়া করে আছে, প্রবল বাতাসে নিজেরা দুলতে দুলতে তারা যেন অন্ধকারকেও দুলিয়ে দিয়ে বলছে সরসর মর্মর। কুমারের মনে হলো অন্ধকার রাজ্যের ভেতর থেকে যেন সজাগ ভুতুড়ে পাহারাওয়ালারা কথা কইছে। আন্দাজে আন্দাজে সে সেই মস্ত বড় ভাঙা সিং দরজার তলায় গিয়ে দাঁড়ালো। কিন্তু অন্ধকারে আর তো এগোনো চলে না। কুমার কান পেতে খুব তীক্ষ্ণ চোখে চারিদিকে তাকিয়ে দেখল, কিছু দেখা যায় না এবং গাছপালার মর্মর শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। সে তখন টর্চ লাইটটা টিপে মাঝে মাঝে আলো জেলে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলো। আবার সেই বিভীষিকা, মাথার উপরে উড়ন্ত প্রেতাত্মার মতো ঝটপট ঝটপট করে বাদুড়ের দল চলে যাচ্ছে। দুটো গোখরো সাপ ফনা তুলে ফোঁস করে উঠেই টর্চ লাইটের তীব্র আলোয় ভয় পেয়ে বিদ্যুতের মতো এঁকে বেঁকে পালিয়ে গেল। চক মিলানো ঘরগুলোর ও দালানের আনাজ কানাজ থেকে যেন কাদের হিংসুক ক্ষুধিত ও জলজলে চোখ দেখা যায়। দিনের বেলাতেই যে নির্জন বিপদপূর্ণ বাড়ির ভীষণতা মনকে একেবারে কাবু করে দেয়, অমাবস্যার রাতে সে বাড়ি যে আরও কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কুমারের আজ সেটা আর বুঝতে বাকি রইল না। তবুও সেদিন মোহনলাল সঙ্গে ছিল, আর আজ সে একা। কুমারের প্রাণ খুব কঠিন, তাই এখনো সে অটল পদে এগিয়ে যাচ্ছে। অন্য কেউ হলে এতক্ষণে হয়তো অজ্ঞান হয়ে পড়ত। কুমার ভয় পেল না বটে, কিন্তু তাও বারবার মনে হতে লাগলো এই প্রকাণ্ড পুরো বাড়িটা হানাবাড়ি না হয়ে যায় না। এ হচ্ছে নিষ্ঠুর ডাকাত জমিদারদের বাড়ি। কত মানুষ এখানে যন্ত্রণায় ছটফট করতে করতে অপঘাতে মারা পড়েছে, কে তা বলতে পারে? নিশ্চয়ই তাদের আত্মার গতি হয়নি। নিশ্চয়ই তারা নিঃশব্দে কেঁদে কেঁদে বাতাসে বাতাসে দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে উকি মেরে তাকে দেখছে। আচম্বিত কুমার সচমকে শুনল ঠিক তার পেছন থেকে কার একটা পায়ের আওয়াজ আসছে। সে থমকে দাঁড়িয়ে পড়ল, কান পেতে শুনল। না, শব্দ টব্দ কিছুই তো এখন আর নেই। তার শুনবারই ভুল হবে, এই ভেবে কুমার আবার এগোলো। আবার সেই পায়ের শব্দ, আবার সে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পায়ের শব্দও থেমে গেল। না, তার শুনবার ভুল নয়, কেউ তার পিছু নিয়েছে। কিন্তু কে সে? ভূত না মানুষ না হিংস্র জন্তু? সন্তর্পণে কুমার অগ্রসর হল। অমনি সে পায়ের শব্দও জেগে উঠল। হঠাৎ কুমার তীর বেগে ফিরে দাঁড়ালো। তার এক হাতে জ্বলন্ত টর্চ লাইট আর এক হাতে রিভলভার। কাউকে দেখা গেল না বটে, কিন্তু উঠোনের ওপরে একটা মস্ত ঝোপ তুলছে। কেউ কি ওখানে লুকিয়ে আছে? যদি সে তাকে দেখে থাকে, তাহলে তারও আর আত্মগোপন করা বৃথা।
অত্যন্ত সাবধানে রিভলভারের ঘোড়ার উপরে আঙুল রেখে টর্চের পূর্ণ আলো ঝোপের উপর ফেলে কুমার পায়ে পায়ে সেই দিকে এগিয়ে গেল। ঝোপের সম্মুখে গিয়ে কুমার ডাকল। কোনো সাড়া শব্দ নেই। ভালো করে সে তখন ঝোপটা নেড়ে চেড়ে দেখল, কিন্তু কিছুই আবিষ্কার করতে পারল না। কেবল খানিক তফাতে আর একটা ঝোপ থেকে একটা শেয়াল বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। হয়তো ওই শেয়ালের পায়ের শব্দেই সে ভয় পেয়েছে, এই ভেবে কুমার আবার অগ্রসর হল। দুপা যায়, থামে আর শোনে, কিন্তু পায়ের শব্দ আর শোনা গেল না। ওই তো দেখা যাচ্ছে সেই সুরিপথ। সে আর মোহনলাল সেদিন ওরই মধ্যে ঢুকে বিপদে পড়েছিল। আজ এখানেই তার অপেক্ষা করার কথা। ঝোপঝাড় এখানে সর্বত্র। সুরিপথের একপাশে এমন একটা ঝোপ বেছে নিয়ে কুমার গা ঢাকা দিয়ে বসল, যাতে তার পেছন দিকে থাকে বাড়ির দেওয়াল। অন্তত পেছন দিক থেকে কোনো গুপ্ত শত্রুর আক্রমণের ভয় আর রইল না। কিন্তু ঝোপের ভেতরে গিয়ে বসার সঙ্গে সঙ্গেই কুমার অবাক হয়ে শুনল, খুব কাছেই অন্তরালে বসে কে যেন সকৌতুকে প্রবল হাসির ধাক্কা সামলাবার চেষ্টা করছে। কিন্তু সে যেই হোক, কুমারের আর খোঁজাখুঁজি করবার আগ্রহ হলো না। সে কেবল বাঁধন খুলে পিঠের বন্দুক হাতে নিল। তখন তার পেছনে রইল দেওয়াল, আর হাতে রইল বন্দুক, আর সামনের দিকে জেগে রইল তার সাবধানী দুই চোখ। তখন কোনো শত্রুরই তোয়াক্কা সে রাখে না। জন্তু, মানুষ ও অমানুষ, অমন অনেক শত্রুকেই এ জীবনে সে দেখেছে। শত্রুর ভয়ে তার বুক কোনোদিনও কাঁপেনি, আজও কাঁপবে না। কিন্তু শত্রু তবু এলো, একলা নয়, চুপি চুপি নয়, দলে দলে, ভীম বিক্রমে কোলাহল করতে করতে। অমন উঁচু দেওয়াল তার পিঠ রক্ষা করতে পারল না, এবং তার গুলি ভরা বন্দুক রিভলভারও তাদের পেছনে হটাতে পারল না। তাদের কাছে কুমারকে আজ কাপুরুষের মতো পরাজয় স্বীকার করতে হলো। হয়তো আজ তাকে পালিয়ে প্রাণ বাঁচাতে হবে। কুমার ভ্রমে সন্দেহ করেনি, ঝোপঝাড়ের ভিতরে এমন অসংখ্য শত্রু এতক্ষণ তারই অপেক্ষায় লুকিয়েছিল। তারা হচ্ছে উষ মশা। কি তাদের হুলের জোর, আর তাদের বিজয় হুঙ্কার, আর কি তাদের অশ্রান্ত আক্রমণ। দেখতে দেখতে কুমারের হাত পা মুখ ফুলে উঠতে শুরু করল। নাকের ডগাটা দেখতে হলো যেন 2 গুণ বড় একটা টোপাকুলের মতো, এবং গাল ও কপাল হয়ে গেল দাগড়া দাগড়া। মুখ ও হাত পা পেটের ভেতরে যথাসাধ্য গুজে কুণ্ডলি পাকিয়ে কুমার ঝোপের মধ্যে পড়ে রইল, যেন একটা কুমড়ো। ময়নামতির মায়াকাননের মাংসের মস্ত পাহাড়ের মতো ডাইনোসরও তাকে বোধ হয় এতটা কাবু করে ফেলতে পারত না। কুমার ঘন ঘন ঘড়ি দেখতে লাগল। এ মশার পালের হাজার হাজার হুলের খোঁচার চেয়ে অমাবস্যা রাতের সেই ভয়ানক ব্যাঘ্রের থাবা অনেক ভালো। আচম্বিতে চারিদিকে কেমন যেন অস্বাভাবিকভাবে আচ্ছন্ন হয়ে গেল। কুমার হাতের রেডিয়াম ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 12টা বাজতে মোটে 1.5 মিনিট বাকি আছে। কি একটা আসন্ন আতঙ্কের সম্ভাবনায় স্তম্ভিত অন্ধকার যেন আরো কালো হয়ে উঠল। অন্ধরাত্রির বুক পর্যন্ত যেন ভয়ে টিপ টিপ করতে লাগলো। বাদুড় ও চামচিকের মিলিত আর্তনাদে চারিদিকের স্তব্ধতা যেন ছিঁড়ে ফালা ফালা হয়ে গেল। পোড়ো বাড়ির অলি গলিতে এতক্ষণ যারা নিশ্চিত হয়ে লুকিয়েছিল, সেই সব অজানা নানা পশুর দল পর্যন্ত কি এই দুরন্ত বিভীষিকা দেখে প্রাণ ভয়ে বেগে ছুটে পালিয়ে যেতে শুরু করল। এখন এ স্থান মানুষের তো দূরের কথা, বন্য পশুর পক্ষেও নিরাপদ নয়। কুমার হাজার হাজার মশার কামড় পর্যন্ত ভুলে গেল। তার বাঁ হাত ধরে আছে বন্দুকটা, এবং ডান হাত স্থির হয়ে আছে বন্দুকের ঘোড়ার ওপরে। হঠাৎ অন্ধকারের বক্ষ ভেদ করে একটা আধারে লণ্ঠন হাতে নিয়ে আচম্বিতে এক মনুষ্য মূর্তির আবির্ভাব হলো, এবং এত তাড়াতাড়ি সাত করে সে দৌড়ে সেই ভীষণ সুরিপথের ভেতরে মিলিয়ে গেল। কুমার তার মুখ পর্যন্ত দেখবার সময় পেল না। তাকে মানুষের মতো দেখতে বটে, কিন্তু সত্যিই কি সে মানুষ? চারিদিকে জীবজন্তুর ছুটোছুটি, বাদুর চামচিকের চেঁচামেচি আকস্মাৎ থেমে গেল, এবং পর মুহূর্তে অদ্ভুত এক নিস্তব্ধতার মধ্যে পোড়ো বাড়ির অস্তিত্ব পর্যন্ত যেন বিলুপ্ত হয়ে গেল, এবং
তারপরেই সেই অপার্থিব স্তব্ধতা ছুটিয়ে দিল ব্যাঘ্রের ভৈরব গর্জন। একবার, দুইবার, তিনবার সেই গর্জন জেগে উঠে পৃথিবীর মাটি থরথরিয়ে কাঁপিয়ে আকাশ বাতাসকে থমথমে করে দিল। তারপর সব আবার চুপচাপ। কয়েক মুহূর্ত কাটল। তারপর কুমারের চোখ দেখল সুড়িপথের সামনে কি একটা ভয়ঙ্কর ছায়া তার দৃষ্টি রোধ করে দাঁড়ালো। পেছন থেকে কে যেন চুপি চুপি বলল, ওই যে বাঘ, ওই যে বাঘ, গুলি কর, গুলি কর। কে যে কথা বলল কুমারের আর তা দেখবার অবকাশ রইল না। তাড়াতাড়ি সে বন্দুকের ঘোড়া টেপে দিল এবং সঙ্গে সঙ্গে তার পেছন থেকেও কে যেন বন্দুক ছুড়ল। পর মুহূর্তেই প্রচণ্ড আর্তনাদের পর আর্তনাদ চতুর্দিক পরিপূর্ণ করে দিল এবং এও বেশ বোঝা গেল যে খুব ভারী একটা দেহ মাটির ওপরে পড়ে ছটফট করছে। অল্পক্ষণ পরে সব শব্দ থেমে গেল। পেছন থেকে আবার কে বলল, শান্তি, অমাবস্যার রাতে আর এখানে বাঘ আসবে না। কুমার এক লাফে উঠে পিছনে ফিরে টর্চ জ্বেলে ফেলল। পিছনে দাঁড়িয়ে বন্দুক হাতে করে মোহনলাল। কুমার সবিস্ময়ে বলল, আপনি? হ্যাঁ, আমি। খানিক আগে আমাকেই আপনি ঝোপে ঝাপে খুঁজে বেড়াচ্ছিলেন। তাহলে আমাকে আর চন্দ্রবাবুকে চিঠি লিখেছিলেন আপনি? হ্যাঁ, কিন্তু সেই কথায় এখন থাক, আগে দেখা যাক বাঘটা মরেছে কিনা। কুমার টর্চের আলো সুড়িপথের দিকে ফেলে ধীরে ধীরে এগিয়ে গেল। তারপরেই অত্যন্ত আশ্চর্য স্বর বেরিয়ে এলো তার মুখ থেকে। যেখানে বাঘ পড়ে থাকার কথা ছিল, বাঘ তো সেখানে নেই। ওখানে যে একটা মানুষের দেহ পড়ে রয়েছে। দেহটার কাছে গিয়ে মোহনলাল যেন কিছুই হয়নি এমনই সহজ স্বরে বলল, এই হচ্ছে ভুলু ডাকাতের দেহ, এর মুখের দিকে তাকিয়েই দেখুন। যা দেখা গেল তাও কি সম্ভব? কুমারের মনে হলো সে যেন কি একটা বিষম দুঃস্বপ্ন দেখছে। মাটির ওপরে দাঁত মুখ খিচিয়ে গড়াগড়ি দিচ্ছে পটলবাবুর মৃতদেহ। কুমার আবির্ভূত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, এ তো বাঘ নয়, ভুলু ডাকাত নয়, এই যে পটলবাবু। পটলবাবু? কিন্তু তার মুখের কথা মুখেই রইল। হঠাৎ দূর থেকে ঘন ঘন অনেকগুলো বন্দুকের গর্জন শোনা গেল। কুমার চমকে উঠে বলল, ও আবার কি? ভুলু ডাকাতের দলের সঙ্গে পুলিশের যুদ্ধ হচ্ছে, শিগগির আমার সঙ্গে আসুন। বলেই কুমারকে হাত ধরে টেনে নিয়ে মোহনলাল দ্রুত পদে ছুটতে আরম্ভ করল। কুমারের হাত ধরে মোহনলাল ছুটতে ছুটতে একটা চৌমাথায় এসে পড়ল। বাঁ হাতে পথটা গেছে কাজলা নদীর দিকে, যেখানে সুড়ঙ্গ খালের সামনে ভুলু ডাকাতের দলের সঙ্গে পুলিশের লড়াই বেঁধেছে। মোহনলাল সে পথও ছাড়িয়ে এগিয়ে চলল। কুমার বিস্মিত স্বরে বলল, এ কি মোহনলাল বাবু, আমরা নদীর দিকে যাবো যে? না না, তবে আমরা কোথায় যাচ্ছি? আমার বাসায়। সেখানে কেন? দরকার আছে বলেই সেখানে যাচ্ছি। কুমারবাবু, এখন কোনো কথা কইবেন না, চুপ করে আমার সঙ্গে আসুন। বাসার দরজায় এসে ধাক্কা মেরে মোহনলাল বলল, ওরে, আমি এসেছি, শিগগির দরজা খোল। দরজা খুলে গেল এবং ফাঁক দিয়ে দেখা গেল সেই পাকা আমের মতো বুড়ো খোট্টা দারোয়ানটার মুখ। বাড়ির দোতলায় উঠে একটা ঘরের ভেতর ঢুকে একখানা চেয়ারের উপরে ধপ করে বসে পড়ে মোহনলাল বলল, কুমারবাবু বসুন, একটু হাঁপ ছেড়ে নিন। আপনার সাহায্য না পেলেও চন্দ্রবাবু হাহাকার করবেন না। আপনি না গেলেও তিনি যে আজ ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করতে পারবেন এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবু আমার সেখানে যাওয়া উচিত। মোহনলাল সে কথার জবাব না দিয়ে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা কুমারবাবু, আপনি মার্গারেট আ মুরেস উইচ কাল্ট ইন ওয়েস্টার্ন ইউরোপ নামে এই বইখানা কি পড়েছেন? এরকম খাপছাড়া প্রশ্নের অর্থ বুঝতে না পেরে কুমার বলল, না। আপনি ডাইনি বিশ্বাস করেন? ডাইনিদের অনেক গল্প শুনেছি বটে, সেসব গল্প আমার বিশ্বাস হয় না। কিন্তু আপনি এমন সব উদ্ভট প্রশ্ন করছেন কেন? মোহনলাল আবার প্রশ্ন করল, আচ্ছা কুমারবাবু, একটা কথা বলুন, হাইডেনথ্রোপি কাকে বলে জানেন? না। ইউরোপে যে ডাইনিরা রয়েছে তারা নাকি হাইডেনথ্রোপির মহিমায় মানুষ হয়েও নেকড়ে বাঘের আকার ধারণ করতে পারত।
কুমার বিরক্ত হয়ে বলল, পারতো তো পারতো, তাতে আমাদের কি? কুমারের বিরক্তি আমলে না এনে মোহনলাল বলল, আমাদের দেশের অনেকেও বলেন যে মন্ত্রতন্ত্র বা বিশেষ কোনো ওষুধের গুণে মানুষ নাকি বাঘের আকারও ধারণ করতে পারে। এতক্ষণে কুমারের মাথায় ঢুকল মোহনলাল কি বলতে চায়। মোহনলাল গম্ভীর স্বরে বলল, আমার কোনো মতামত নেই। মানুষ যে বাঘ হতে পারে এ কথা বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হয় না, বিজ্ঞানও তা মানে না। কিন্তু মানসপুরে এই যে সব আশ্চর্য ঘটনা ঘটে গেল, এর মূলেই বা কী রহস্য আছে? গোড়া থেকে একবার ভেবে দেখুন। বাঘ দেখা গিয়েছে কেবল অমাবস্যার রাতে, কিন্তু 12টার সময়। সাধারণ পশুরা এমন তিথি নক্ষত্র বিচার করে ঘড়ি ধরে বেরোয় না। এই অদ্ভুত বুদ্ধিমান বাঘের কবলে যারা পড়েছে তারা সকলেই স্ত্রীলোক, আর তাদের সকলের গায়েই অনেক টাকার গহনা ছিল। সাধারণ বাঘ কেবল গহনা পরা স্ত্রীলোক ধরো না। তারপর বুঝুন, আপনি আর আমি দুজনেই দুবার বাঘ দেখেছি। আপনি গুলিও ছুঁড়েছেন, কিন্তু দুবারই বাঘের বদলে পাওয়া গেল মানুষকে, অর্থাৎ পটলবাবুকে। প্রথমবারে আহত আর দ্বিতীয়বারে মৃত অবস্থায়। দুবারই কিন্তু বাঘের আবির্ভাব আমাদের চোখে পড়েছে। তার পায়ের দাগও দেখা গেছে, তার রক্তমাখা লোমও আমি পেয়েছি। কিন্তু তার দেহ অদৃশ্য হতেও আমরা দেখিনি, অথচ তার খুঁজেও পাওয়া যায়নি। উপরন্তু দুবারই পটলবাবু যে কখন ঘটনাস্থলে এসেছেন তা আমরা দেখতে পাইনি। ইউরোপে এমনই মায়া নেকড়ে বাঘের অসংখ্য কাহিনী আছে। সাংঘাতিক আঘাত পেয়ে যখন তারা মরেছে, তখন আবার মানুষেরই আকার পেয়েছে। কুমার রুদ্ধশ্বাসে আবির্ভূত স্বরে বলল, তাহলে কি আপনি বলতে চান যে পটলবাবুই বাঘের আকার ধারণ করে? আমিও ওরকম কিছু বলতে চাই না। আমিও খালি দেখাতে চাই যে সমস্ত প্রমাণ পরে পরে সাজালে ঠিক যেমন মনে হবে কোনো মায়াব্যাঘ্রই মানসপুরের এই সব ঘটনার জন্য দায়ী। যারা এটা কুসংস্কার বলে উড়িয়ে দেবেন তাদেরও মতে আমি সায় দিতে রাজি আছি। মানুষ যে ব্যাঘ্র মূর্তি ধারণ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না, কারুকে আমি বিশ্বাস করাতেও চাই না। তবে কিন্তু এক বিষয়ে আমার কখনোই সন্দেহ নেই, ভুলু ডাকাত আর পটলবাবু একই লোক। নিজে সকলের সামনে নিরীহ ভালো মানুষটির মতন থেকে পটলবাবু তার ভাঙা বাড়ির অন্ধকূপের মধ্যে ডাকাতের দল পুষতেন। কালু সর্দার তার দলেরই লোক। অমাবস্যার রাতে বাঘের উপদ্রবের সুযোগে তারাই হুকুমে কালু দল নিয়ে ডাকাতি করতে বেরোত। নৌকোয় চড়ে সুরঙ্গ খাল দিয়ে ডাকাতেরা দল বেঁধে বাইরে বেরিয়ে আসত, এবং গভীর রাত্রে কাজলা নদীর বুকে তাদের নৌকা আমি স্বচক্ষে দেখেছি। সবই যেন বুঝলুম, কিন্তু আপনি কে? আমি হচ্ছি মোহনলাল, অত্যন্ত নিরীহ ব্যক্তি। খুব সহজ স্বরে এই উত্তর দিল সে। কুমার বলল, কিন্তু নিরীহ ব্যক্তির কাছে রিভলভার বন্দুক থাকে কেন? মোহনলাল সহাস্যে বলল, সুন্দরবনে খুব নিরীহ ব্যক্তিরাও রিভলভার বা বন্দুক না হলে চলে না। মানলুম, কিন্তু তারাও রিভলভার বন্দুকের জন্য লাইসেন্স নেয়। আপনার কি লাইসেন্স আছে? না। লাইসেন্স না নিয়ে রিভলভার বন্দুক রাখে কেবল গুন্ডা, খুনে আর বদমাইশরা। এই কথা সত্য বটে। তবে কে আপনি বলুন? মোহনলাল ঘর ঝাঁপিয়ে হো হো করে অট্টহাসি হেসে উঠল। কুমার দৃঢ় স্বরে বলল, পুলিশের ভয়ে যে পালিয়ে বেড়ায় সে কখনোই ভালো লোক নয়। মোহনলাল কৌতুক ভরে বলল, ওহ, আপনার কি বুদ্ধি কুমার বাবু! আপনি ঠিকই আন্দাজ করেছেন, আমি ভালো লোক একদমই নই। বাজে কথায় ভুলিয়ে সেবার আমাদের চোখে আপনি খুব ধুলো দিয়েছেন, কিন্তু এবারে সেটি আর হচ্ছে না। নিচের সিঁড়িতে ধূপ ধূপ করে অনেকগুলো দ্রুত পায়ের শব্দ শোনা গেল, যেন কারা বেগে উপরে উঠে আসছে। এ আবার কোন শত্রুর দল আক্রমণ করতে আসছে? কুমার তাড়াতাড়ি উঠে দরজার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। ঝড়ের মতো যারা ঘরের ভেতরে এসে ঢুকল তারা শত্রু নয়, চন্দ্রবাবু আর তার পাহারাওয়ালারা। চন্দ্রবাবু সবিস্ময়ে বলে উঠলেন, আরে এ কি কুমার, তুমি এখানে? কুমার বলল, আগে হ্যাঁ, আমি মোহনলাল বাবুর সঙ্গে আলাপ করছিলাম। মোহনলাল? কোথায় সেই দুরাত্মা? আমিও তো তার খোঁজেই এখানে এসেছি। আজ আমি ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করেছি, কেবল ভুলুকেই পাইনি। আমার বিশ্বাস মোহনলাল ভুলু ডাকাত ছাড়া আর কেউ নয়। কুমার ফিরে দেখল মোহনলাল আর সে ঘরে নেই। মোহনলাল যেখানে বসেছিল তার পেছনেই একটা বন্ধ দরজা, এ ঘর থেকে আরেকটা ঘরে যাবার জন্য।
কুমার বলল, মোহনলাল নিশ্চয়ই ও ঘরে কি দরজা বন্ধ করে দিয়েছে। বাঘের মতো সেই দরজার উপর ঝাঁপিয়ে পড়ে চন্দ্রবাবু বললেন, মোহনলাল, এবারে আর তোমার মুক্তি নেই। সমস্ত বাড়ি আমি ঘেরাও করে ফেলেছি, একটা মাছি পর্যন্ত এখান থেকে বেরোতে পারবে না। ভালো চাও দরজা খোলো। ঘরের ভেতর থেকে সাড়া এলো, আগে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? মোহনলাল তো এ ঘরেই নেই। চন্দ্রবাবু রাগে গড়গড় করতে করতে বললেন, সেদিনকার মতো আবার আজ ঠাট্টা করা হচ্ছে? তুমি তো মোহনলাল, শিগগির বেরিয়ে এসো বলছি। আগে ভুল করছেন, আমি কিন্তু মোহনলাল নই। আচ্ছা, আগে বেরিয়ে এসো তো, তারপর দেখা যাবে তুমি কোন মহাপুরুষ। আগে আবারও ভুল করছেন, আমি কিন্তু কোনো মহাপুরুষও নই। চন্দ্রবাবু গর্জন করে বললেন, তবে রে ছুঁচো, ভাঙলাম তাহলে দরজা। আগে করেন কি দরজা ভাঙলে বাড়িওয়ালা বকবে যে। আচ্ছা মশাই, আমি দরজা খুলে দিচ্ছি, এই নিন। হঠাৎ দরজা খুলে গেল। চন্দ্রবাবু রিভলভার বাগিয়ে ধরে ঘরের ভেতরে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর চোখ দুটো বিস্ময়ে বিস্ফারিত করে বাঁধো বাঁধো স্বরে তিনি বললেন, এ কি, কে আপনি? কুমারও অবাক। ও ঘরের দরজার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মোহনলাল নয়, সে যে বিমল, যার সঙ্গে কুমার দুবার যক্ষের ধন আনতে গিয়েছে, মঙ্গল গ্রহে বামনদের সঙ্গে লড়াই করেছে, ময়নামতির মায়াকাননের দানবদের সঙ্গে প্রাণ নিয়ে খেলা করেছে। বিমল, তার প্রিয় বন্ধু বিমল। মানসপুরে এসে পর্যন্ত যার অভাব কুমার প্রতিদিন প্রতি পদে পদে অনুভব করেছে, হঠাৎ তারই দেখা যে আজ এভাবে পাওয়া যাবে, স্বপ্নেও সে তা ভাবতে পারেনি। কুমার উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, বিমল, তুমি কোথা থেকে এলে? তুমি কি আকাশ থেকে খসে পড়লে? বিমল হাসতে হাসতে বলল, না, মোহনলাল রূপে গোড়া থেকেই আমি তোমার সঙ্গেই আছি। চন্দ্রবাবু হতভম্বের মতো বললেন, হ্যাঁ, বলেন কি? আপনি মোহনলাল? আগে হ্যাঁ। এখন আসুন চন্দ্রবাবু, আমার হাতে লোহার বালাটা পরিয়ে দিন। ধাঁ করে কুমারের একটা কথা মনে পড়ে গেল। তাড়াতাড়ি সে বলে উঠল, আচ্ছা বিমল, বাঘের গর্তে ডাকাতের কবল থেকে? হ্যাঁ, আমি তোমাকে উদ্ধার করেছিলাম, কিন্তু এজন্য আমাকে ধন্যবাদ দেবার কোনো দরকার নেই। কুমার, পেছনে ফিরে দেখো, ঘরের ভেতরে ও আবার কে এলো? কুমার ফিরে দেখে এক মুখ হাসি নিয়ে দুপাটি দাঁত বের করে আহ্লাদে আটখানি হয়ে তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে বিমলের পুরাতন ভৃত্য রামহরি। কুমার বলল, কি আশ্চর্য, তুমি আবার কোথা থেকে এলে? রামহরি বলল, আরে দুয়ো কুমোর ঠাকুর, দুয়ো, তুমিও আমাদের চিনতে পারোনি? আমি যে নিচে দারোয়ান সেজে থাকতুম, পরচুলোর দাঁড়ি গোপ ফেলে আবার রামহরি হয়ে এখন তোমার সঙ্গে দেখা করতে এলুম। আরে দুয়ো কুমোর ঠাকুর, দুয়ো, কি ঠকানটাই ঠকে গেলে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং তার সঙ্গে শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।